না, আমরাই পোস্টার মারতাম। এই সমন্বিত পোস্টার মেরেছে, আমিও পোস্টার মেরেছি, আমরাই পোস্টার মেরেছি। একসময় তিনি ছিলেন অঙ্কের মাস্টার মশাই, তারপর বাংলা রাজনীতির একেবারে উল্লেখযোগ্য মুখ। তবে তিনি কি অঙ্কের সমস্ত হিসেব, জীবনের সমস্ত হিসেব মেলাতে পারলেন? কি বলছে আমার বিধানসভায় ও যে ভাঙচুর করেছে বিধানসভা, তার ছবিটা দেখাচ্ছে। দিন তো আমার প্রেসিডেন্ট বসাতে হলো, ও দলের এমএলএ আমার মারলো। কে কে মেরেছে আমি সবই জানি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে সমর্থন করেন? শুধু সিপিএম বিরোধিতা করার জন্য মমতা হাটমাতকে তার দিকে একটা উন্মাদ দিকে নিয়ে আসতে বুঝতাম না, এটা কেউ সব ভয় নিয়ে আসতে বুঝতে পারিনি। এটা শোনা যায় যে ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন তখন নাকি আপনি লুকিয়ে কেঁদেছিলেন। ইন্দিরা গান্ধী মারা যান সেদিন রাজীব গান্ধীকে ডায়াস থেকে রাজীব গান্ধী নামছে, তখন ওই আমাকে এসপি বললো, স্যার মান্নানজি মানে সব রাজীব जी के पास जाने का। ও কানে কানে কি বললো, তখন আমাকে বলছে মান্নান জি মাম্মি কো গুলি কাট দিও। বর্তমানে রং বদলানো, দল বদলানোটাই রাজনীতিতে দস্তুর। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন আপনি যদি তৃণমূলে যোগদান করেন তাহলে তিনি আপনাকে স্পিকারের পদ দেবেন। জানি গুড অফ ইন্সপেক্টর এসব ঘুষের জায়গা। এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন? আড্ডা স্টেশনে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি রশনি, আর আমার সঙ্গে আজ যিনি অতিথি তিনি অবশ্যই ভীষণ ভীষণ স্পেশাল। আমার সঙ্গে রয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা আব্দুল মান্নান। নমস্কার স্যার। আপনার কাছে আসার আগে ইন্টারনেটে আপনার সম্পর্কে একটু পড়াশোনা করছিলাম, তখন এই ছবিটা আমার হাতে আসে, সাংবাদিক সৌরভ গুহর সঙ্গে আপনার ছবি, এবং তিনি একটা লেখা লিখেছিলেন আপনাকে নিয়ে। সেই লেখাটা এরকম, আমি একটু শোনাবো আপনাকে পড়ে। 2016 সালের বাংলার বিধানসভা বাং কংগ্রেস তখনও শূন্য হয়ে যায়নি, বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তার ঘরটা ছিল যত না কংগ্রেস বিধায়কদের, তার চেয়ে অনেক বেশি সাংবাদিকদের। হাইকোর্ট পাড়া থেকে আসতো সিঙ্গারা আর গরম জিলিপি, সঙ্গে মুঠো ভরা মুড়ি আর গল্পের সুবাস। কংগ্রেস কালচারই হচ্ছে এটা চিরকালই, হ্যাঁ, যে কংগ্রেসের লোকেরা, আমি কেন, আমার আগেও যারা ছিলেন, এমনকি সিদ্ধার্থ রায় পর্যন্ত তার সময় এটা আমরা মেনটেন করতাম। আচ্ছা, এটা সবাই মিলে 100 আসতো, যারা সাংবাদিকরা সকালবেলা খেয়ে বেরোচ্ছেন, অনেক দূর থেকে আসেন, আর টিফিন করতে আর কি, এই আর কি। এখন আড্ডা হতো। আমি যখন চিফ হুইপ ছিলাম, কোনের ঘরে বসতাম, তখনও বেরিয়ে আসতাম, লম্বা ঘরটায় বসে করতাম চিফ হুইপ থাকাকালীন। সবসময় এটা মেনটেন করতাম আমাদের সব সম্পর্ক। সেটা কোন সাংবাদিক পক্ষে বা বিপক্ষে আমরা করতাম না। তখন সিপিএম এর সঙ্গে খুব বাজে সম্পর্ক, তখন গণশক্তি রিপোর্টার এখন আমাদের কাছে আসতেন। আচ্ছা, কোনো কেউ করতেন না, মানে কোনো হেজিটেট করতেন না, যে এসে খাওয়া দাওয়া করতেন, লাঞ্চ করতেন এমন অবস্থা। আপনার একদম হাতে খড়ি রাজনীতিতে, সেটা তো একদম স্কুলে থাকাকালীন। তো আপনি যখন প্রথম রাজনীতিতে এলেন তখন কিরকম ছিল এখানকার রাজনীতি, বাংলার তখন রাজনীতি? রাজনীতি অন্যরকম ছিল। তখন তো এসব সোশ্যাল ওয়ার্ক কিছু করতাম, এলাকার মানুষের সবাই রাস্তাঘাটে আছে, একটা বাঁশের সাঁকো দিলে হবে, ইউনিয়ন বোর্ডকে দিয়ে করাতাম এসব। স্কুলে পড়াকালীন হাই সেকেন্ডারি তো ওখান থেকে পাস করেছি, 68 অর্থাৎ 67 পর্যন্ত ওখানে চিন্তাব ইলেকশন করেছি। এইসব করতে করতে সময়টা ওখানে ছিল, পড়াশোনা করেছি স্কুলে। তা ওখান থেকে তারপর উত্তরবঙ্গ কলেজে ভর্তি হয়েছে, রাজা পেরমান কলেজে। ওখানে আমাদের বেকারি আছে, আমার বাবা জুট মিলে কাজও করতেন। আচ্ছা, জুট মিলে একটা কোয়ার্টারে থাকতাম। ফলে আমার সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে হিসেবে যেটা কাটা সেরাম কোনো, আমার ফ্যামিলিতে কেউ কোনো পঞ্চায়েতের মেম্বার হয়নি, ইউনিয়ন বোর্ডের মেম্বার হয়নি, ও রাজনীতি কেউ করেনি। তাহলে আপনার রাজনীতিতে ইন্টারেস্টটা কি করে তৈরি হলো অত ছোটবেলা থেকে? জাতীয় পতাকা নিয়ে যেতে বলেছি স্কুল থেকে। আমাদের বাড়িতে কোনো জাতীয় পতাকা নেই, কংগ্রেস পতাকা নেই। এক বন্ধুর বাড়ি থেকে পতাকা নিয়েছে, সেটা কংগ্রেসের পতাকা ছিল। আচ্ছা, তো দিয়ে তাহলে কংগ্রেসই ভালো। সেই সময় আছে, তারপরে যুদ্ধ পাকিস্তানের সঙ্গে একটা জাতীয়তাবাদী উদ্বুদ্ধ, একটা জাতীয়তাবাদী 65 সালে। হ্যাঁ, তখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধলো। স্বাভাবিক কারণে সেই যুদ্ধে আমরা মিছিল করতাম, কংগ্রেসের পতাকা নিয়ে মিছিল করতাম, আমাদের সেনাবাহিনীকে প্রেরণা দেওয়ার জন্য, প্রেরণিত করার জন্য, উৎসাহিত করার জন্য। সেই থেকে একটা দেশাত্মবোধক থেকে আবার এসে গেল। আর উল্টো দিকে তখন যারা ছিল তারা জাতীয় দিবসও পালন করতো না, বন্দে মাতরম দিত না, জয় হিন্দ বলতো না, এমনকি তারা দেশাত্মবোধ করতো না। ফলে তাদের প্রতি একটা বিরূপ মনোভাব ছিল গোড়া থেকে, জাতীয়তাবাদী না হওয়ার জন্য, দেশকে ভালোবাসতে না পারার জন্য। তখন তো এটা সেই এ ছিল। তারপর কলেজে ভর্তি হলাম, যখন ওই কলেজে ভর্তি হয়েছি তখন তো ওখানে প্রচণ্ডভাবে মানে লেফটেন্যান্ট একটা স্ট্রং ঘাঁটি, খুব লোক মন্ত্রিসভা করেছেন,
16ই ডিসেম্বর 67 সালে ওখানে গুলি চললো, তারপরে আমি এই কলেজে ভর্তি হয়েছি। কমার্স কলেজ, সেখানে তো ছাত্র পরিষদ করলে গায়ত্রী এরকম করতো। 67 সালে তো আপনার রাজনীতি করা নিয়ে বাড়িতে বকা খেয়েছিলেন কারণ রেজাল্ট খারাপ হয়েছিল। বকা মানে কি, আমি পড়তাম মাদ্রাসায়, অ্যাকচুয়ালি 6 পর্যন্ত মাদ্রাসায় পড়েছিলাম। আমি আচ্ছা। খুব ধর্মপ্রিয় লোক। মাদ্রাসায় পড়ার জন্য ইংলিশটা খুব উইক ছিলাম, এখনো আমি ইংলিশটা খুব উইক। কিন্তু অন্য ভাষাগুলো ভালো জানতাম, অঙ্ক খুব ভালো জানতাম, সে জানতাম। তো অঙ্কের মাস্টার মশাই ছিলেন পরে আপনি। হয়েছি, আমাকে তখন সব বাড়ির লোকের আমি রিলিজিয়াস মাইন্ডের জন্য ভাবতেন মাওলানা করবে। এবার তখন রেজাল্টটাও খুব ভালো হলো না, সেকেন্ড ডিভিশনে পাস করেছিলাম। স্কুলে সবাই হয়েছিল ফার্স্ট ডিভিশনে পাস করবো। আপনি পড়াশোনায় কেমন ছিলেন? ভালো লাগতো পড়াশোনা করতে খুব যে ছোটবেলায়? একটা ভালো ছিলাম তা নয়, মানে মোটামুটি মাস্টারমশাইদের কাছে একটা আশাবাদী স্টুডেন্ট ছিলাম। আচ্ছা। মানে আমাদের স্কুলটা বড় স্কুল তো নয়, হয়তো 25-30 জন ছেলেছে, তার মধ্যে ভাবতেন যে ভালো স্ট্যান্ড করবো। তো সেইরকম তার মধ্যেই কম্পিটিশনটা হতো, যে 500, 200, 250, 300 ছেলের মধ্যে কম্পিটিশন করে একটা স্ট্যান্ড করতাম, তা তো না। ওই 30-35 জন ছাত্রছাত্রী ছিল, আমাদের কোডিকেশন স্কুল ছিল, তার মধ্যে হয়তো একটা স্ট্যান্ড করতাম। আর অঙ্কে ভালো থাকার জন্য তো অঙ্কেতেই তো 200 নম্বরের মধ্যে বেশি নাম্বার পেয়ে যেতাম, ফিজিক্সে বেশি নাম্বার পেয়ে যেতাম, ইংলিশে কম পেলে কি হতো, ম্যানেজ হয়ে যেত, মেকআপ হয়ে যেত। ওটা ভালোই মেকআপ হতো, আর ওরা হতে পারতো না, এরকম সব ছিল। তো সেই হিসাবে আমি ভালো রেজাল্ট করতাম। আমাদের যে ফার্স্ট ওয়ান ছিল সে খুব ভালো রেজাল্ট, সে পরে ব্যাংকে চাকরি পেয়েছিল, ওখান থেকে চলে গেছে, তার বাবা অফিসে খুঁজে যাচ্ছে। তারপর আমাদের মধ্যে যারা কম্পিটিশন হতো তার মধ্যে এবার আমরা সব একই লেভেলে, একটু 19-20 হতো। আচ্ছা। হলো এরকম ছেলেছিলাম যে একদম মানে গার্ড মিলিটারি স্টুডেন্ট, আইএসআই কে সব এরকম। পরবর্তী ক্ষেত্রে চেষ্টা করেছি, এসব ধারে কাছে পৌঁছতে পারিনি, দেখলাম যে আমার দ্বারা হবে না, কারণ ইংলিশটা আমি এত ছিলাম যে আমার পক্ষে সম্ভব হতো না। আচ্ছা। আমার মাস্টারমশাই ছিলেন হেড স্যার, যিনি অঙ্ক করাতেন, ফিজিক্স কেমিস্ট্রিও করাতেন, লোকে সংস্কৃতও পড়াতেন, ইংরেজিও পড়াতেন। তো আমাকে বলতেন তুমি এক কাজ করবে, এত ভয় পাচ্ছ কেন, প্রেসি রাইটিং, তখন তো আমাদের আনসিন শব্দ কোনো টেক্সট বুক বলে কি ছিল না, প্যাসেজ। তো তুমি এক কাজ করবে, ওই এগুলো করে যাবে, ইংলিশটা যখন 1/3 করবে প্রেসিটা, এইভাবে একটা শর্ট টার্মটা দিয়ে দিতেন, এইভাবে করে যাবে, কোনো চিন্তার কিছু নাম্বার পেয়ে যাবে, 30 নাম্বার পেয়ে যাওয়ার মতো। আর ইডিয়ামগুলো মুখস্থ হবে, ইডিয়াম প্রচুর মুখস্থ করেছিলাম, কারেক্ট সেন্টেন্সগুলো মুখস্থ করেছিলাম, এইগুলো অ্যানালিসিসগুলো খুব মুখস্থ করেছিলাম। ওই সিনথেটিক, তো আমাদের জয়েন্ট অ্যানালিসিস ছিল, স্প্লিট অফ দি সেন্টেন্স আর জয়েনিং অফ দি সেন্টেন্স। আপনি ভালো মুখস্থ করতে পারতেন? হ্যাঁ, ভালো মুখস্থ না, দারুণ একদম। ক্রিকেট খেলা একটা মানে রচনা ভেবেছিলাম স্কুলের পরীক্ষায় আসবে, এবার ভেবে দিয়েছিলাম। আমি টপ টু বটম কমা ফুল স্টপ বাদ দিন মুখস্থ করি। আমি ক্রিকেট খেলা কিছু বুঝি না, আজও কিছু বুঝি না, কোনো ক্রিকেট প্লেয়ারের নামও বুঝি না। তো আমার স্যার বললেন 20 নম্বরের মধ্যে তোমার তো আমি 16 নম্বর দিয়ে দিলাম। কেন, তুই কি মুখস্থ লিখে দিলাম? সে বলতো মুখস্থ শক্তি জন্য আমি তোকে দিয়েছি। পরবর্তী সময়ে যখন বক্তৃতা দিতেন তখন কি মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো? প্রথম যখন বক্তৃতা দিতাম তখন ছাত্র পরিষদ হিসাবে কলেজে আমাদের তখন প্রি ইউনিভার্সিটি বলে একটা কোর্স ছিল, মানে যারা ক্লাস 10 পাস করেছে তারা প্রি ইউনিভার্সিটিতে বসতো, যারা 11 পাস করেছে তারা হায়ার সেকেন্ডারিতে বসতো। প্রি ইউনিভার্সিটি সেটা কম ছিল, ছাত্র ছিল 150-200 ছিল, 100-150 ছিল আর ছাত্রছাত্রী। আর ওটা থাকলে 200-250-300 আমাদের প্যারিমোহন কলেজে এরকম ছাত্র ছিল। প্রথম বক্তৃতা দিতাম এতে, এবং আমরা ক্লাসের চেঞ্জ করতাম। হ্যাঁ, তখন এই সবাই সিপিআই ছিল, পল্লব সিপিএম ছিল, সুজিত টিচার সব আমাদের সব একসঙ্গে সব করতো, প্রবীর দেব হাঞ্জি সিপিআই লোক এসব থাকতো। তো আমাদের বক্তৃতা দিতে পারতে আমাকে আমাদের পার্টির নেতা বলেছিল, তুমি সব দল মনে করবে, এক একটা মনে করছো পুতুল, কেউ কিছু শুনছে না কিছু, তুমি তোর বক্তৃতা নিয়ে যাবে, আর বেশি করতে গেলেও কতটা কিছু শুনতে হবে না। বক্তৃতা দিকে শেষ করতে পারতাম না, প্রথমত প্রফেসরকে ডেকে নিয়ে চলে আসতাম, মানে প্রফেসরের করতেন 5 মিনিট 10 মিনিট আমাদের গ্যাপ দিতেন, ছাত্রছাত্রীদের ছাত্র সব সংগঠন বক্তৃতা দেবে, নতুন যখন ক্লাস শুরু হয়ে যায় তারপর ওরা পরে আসবে, এরকম হতো। তো আমার তাড়াতাড়ি তুই আর বক্তৃতা দিতে পারছে না, ডেকে নিয়ে চলে আসতে, স্যার ঢুকে গেলেন, বক্তৃতা বন্ধ, আর তারপর সাহস হয়ে গেল, তারপর আর অসুবিধা হতো না। রাজনীতিতে আপনার মেন্টর তো ছিলেন প্রিয়রঞ্জন দাশমুন্সী, তাই তো? ছাত্র পরিষদ করেছি আমি তো, 68 সালে ছাত্র পরিষদের ক্যান্ডিডেট হয়ে গেছি, কলেজে ভর্তি হয়েছিলাম, ক্যান্ডিডেট হয়েছি, হেরে গেছি, তারপর 69 সালে জিতলাম। তো তখনও প্রিয় দাশমুন্সী নাম শুনেছি, প্রিয় দাশমুন্সী ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হিসেবে শুনেছি, আমাদের সুব্রত মাঝি ভাইস প্রেসিডেন্ট। তখন তো মিডিয়া টিডিয়া কিছু ছিল না, কারণ আবার খবর কাগজের নামও বেরোতো না, ওই মুখে সব শুনতাম, কলেজের গেটে মিটিং আসতো, তখন সব যেত। তো আমার যখন 69 সালে পার্টিটা ভাগ হয়ে গেল, বোম্বে অধিবেশনে কংগ্রেসের ইন্দিরা কংগ্রেস হলো, আর আহমেদাবাদ অধিবেশনে ওদের হলো আদি কংগ্রেসটা, নিজলিঙ্গপ্পাদের কংগ্রেস, আমাদের হলো কংগ্রেস যে কংগ্রেস জগজীবন নাম। তখনই আমাদের ছাত্র পরিষদ মহিষাদন আর 59 বি চৌরঙ্গি রোড হলো। মহিষাদনটা আমাদের ছাত্র পরিষদের হেডকোয়ার্টার ছিল, আর 59 বি চৌরঙ্গি রোড আমাদের হেডকোয়ার্টার, কংগ্রেসের যেহেতু হেডকোয়ার্টার ছিল। তো ওরা তো ওদের ট্রাস্টি ছিল, ওদের ওরা চলে গেল ওখানে, আমরা এখানে মহিষাদনে ছাত্র পরিষদ করতাম।
তো আমার সাথে তখন প্রিয়দার কোনো আলাপ নেই, কিছুই নেই, নাম শুনছি প্রিয়রঞ্জন দাস মুন্সি। 70 সালের 6ই ফেব্রুয়ারি ইন্দিরা গান্ধী যাচ্ছেন, তোমার খুব মনে আছে ডেটটা, উনি যাচ্ছেন খানাকুলে রামমোহন কলেজের একটা অনুষ্ঠানে, এবং রামমোহনের 20শতবার্ষিকী পালন হচ্ছে। সে নিয়ে প্রশ্ন ছিল যে 72 সালের 20শতবার্ষিকী এখন কেন হচ্ছে। তখন একটা রাজনৈতিক যুক্তফ্রন্ট ভাঙাভাঙি হচ্ছে, ফেব্রুয়ারি মানে কমাস কদিন পরে 16ই মার্চ পদত্যাগ করলেন অজয় মুখার্জি 70 সালে। তো সেই জন্য তখন হচ্ছে ওই টালমাটাল পরিস্থিতি একটা, সেই যুক্তফ্রন্ট ভাঙার অবস্থায় এসে গেছে, ভেঙে যাবে না অত। অজয় মুখার্জি বলছেন অসম্ভব, বারবারের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে। তখন হচ্ছে কি অজয় মুখার্জি ওখানে যাবেন, ইন্দিরা গান্ধী যাবেন, সিদ্ধার্থ শঙ্করায় তখন তখন কেন্দ্রমন্ত্রী তখন যাবেন ওখানে, তখন নিরাপদে অপোজিশন পশ্চিমবাংলার যাবেন ওখানে, আর অশোক সিনহা আছেন, আর খুব সম্ভবত বিএস সিনহা ছিলেন, তোমার একটা মনে নেই। তখন এখন ফুটকলা জিপে যাচ্ছেন। তো তখন আমরা মালাদাতে যাচ্ছি, ওখানে আমাদের মালাদার কথা ছিল আমার উত্তরবঙ্গ কলেজের সামনে জিটি রোডে, কিন্তু আপনি জিটি রোড ধরে যাবেন। কিন্তু যেহেতু তার কদিন আগে ওখানে দিল্লি রোড চালু হয়ে গেছে, তো ইন্দিরা গান্ধীর রুটটা তখন বাই রোডে যাচ্ছেন, এয়ারপোর্ট থেকে নেমে হুটখোলা জিপে এবার খানাকুল পর্যন্ত। তো ওই জন্য ভুগিয়ে দিনের রুটটাকে তখন ওই দিল্লি রোড ধরে করে নেন। ফলে জিটি রোড ধরে যাবে না, আমরা যখন খবর পেলাম আমরা ওখানেই ওই দিল্লি রোডে চলে গেল, ওই বালি ব্রিজের মুখটাতেই, বিবেকানন্দ ব্রিজটা শেষ হওয়ার মুখে ওখান থেকে ধরে নিল। তো ধরে নেবার ওখানে গিয়ে সব কলেজের ছেলে মেয়েদের ইন্দিরা গান্ধীর নামে তখন একটা ম্যাজিক, সবাই সব চলে আসছে ইন্দিরা গান্ধীকে দেখবো, ইন্দিরা গান্ধী সব চলে আসছে ওখানে, গাড়িটা সব গাড়ি দেখে তোমার লোক দেখে, আর সব কলেজের ছেলে মেয়ে, ইয়ং ছেলে মেয়ে সব সবাই কাছে দাঁড়িয়ে গেছে, জিপটা দাঁড়িয়ে গেল, সিদ্ধার্থ আরোল ছিলেন দাঁড়িয়ে গেল। সিদ্ধার্থ আমার চিনতেন না, কেউই চিনতেন না, মাঝে চিনতেন না, সিদ্ধার্থ কেউ চিনতেন না। তো আমার কাছে দাঁড়িয়ে গেছে, মালাতে বলে তার সাইডে দাঁড়িয়েছি, জিপে আছে দাও মালা, বাংলায় বলে দিলেন। আমি মালাটা জিপেতে উঠতে পারছি না, মালাটা দিয়ে দেন, দিয়ে উনি চলে গেলেন। সেটা হচ্ছে প্রিয়দার কাছে খবর গেছে যে বালিতে একটা ছেলে, বালিতে উত্তর বাংলার ছেলেরা দিয়েছে, কারণ বালিতে হচ্ছে সব ওই লালবাগ কলেজের ছেলেরা সব আধিকাংশ, রতনমণি চট্টোপাধ্যায়, শৈলম খোদ্দা, এরা সব প্রভাত, তারক ব্যানার্জি, সব প্রভাত প্রতীক লোকেরা আছেন, তারা ওই কংগ্রেসে আছেন। ফলে ওরা সব ওই বলে যেন আমাদের হুগলি জেলার সব প্রবল সেন, অতুল হোসেন যেন সব ওই দলে চলে গেছে, সেটা নব কংগ্রেস বলে কিছু নেই, যেটা নব কংগ্রেস বলতো। তো বালিতে দিয়ে দিল তারা, তখন যেটা উত্তর কলেজের একটি ছেলে দিচ্ছে, ওইটা কানে গেছে প্রিয়দার, উত্তর কলেজে আব্দুল মান্নান তাই নি বলবে। প্রিয়দা কিন্তু সব কলেজের ইউনিয়নের ছেলেদের নাম জানতেন, যারা ইউনিয়নের জিএস বা প্রেসিডেন্ট যেখানে আমাদের ইউনিয়ন আছে সব নাম জানতেন। তখন যে কিভাবে কোন ম্যাজিকে জানতো জানি না, এখন তো ছিল না, গান্ধীজির আমলে কোনো ছিল না, মিডিয়া ছিল না। তো প্রিয়দা ওর কলিগসের প্রিয়দা রিকোতে কাজ করতেন। তো রিকো তো অ্যাকাউন্টেন্টকে বলেছে, আচ্ছা দাদা আপনার তো বাড়ি উত্তরপাড়ায়, আপনি কি আব্দুল মান্নান বলে কাউকে চেনেন? বললো না, কেন? না উত্তরবঙ্গ কলেজের। বলে আমার তো ছেলে মেয়ে কেউ কলেজে পড়ে না, বই তো বাচ্চা, ছেলেও বাচ্চা। তো এতে আবার 11 পঞ্চাখানের সব না, কলেজে তো যায় না, তো যায় না, কী ব্যাপার তা হচ্ছে। তো কেন কী হয়েছে? না একটু দরকার। তা বলে আমার দরকার, আপনি একটু খবর নিয়ে দেখবেন যে সেটা থাকে, আমার সাথে দেখা করতে বললেন। বলে আমি পাড়ার ছেলেদের জিজ্ঞেস করবো, পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে জানি আব্দুল মান্নানকে চিনিস? তখন 70 সালে মানে আমি কলেজের নাম করার নেতা, সবাই আমাকে সবাই চেনে, কলেজ যে কোনো কলেজ, আর শুধু এখানকার নয়, বালি, আলমবাজার, বড়নগর, আরিয়াদহ, সেই সময় থেকেই আপনি খুব পপুলার কলেজে। আমি একটু খুব পপুলার ছিলাম কলেজে, ছেলেমেয়েরা আমার খুব ভালোবাসতো সবাই। আমরা তো কলেজে আমার তো মানে এই শীতকালে আমার মানে ভাইফোঁটা নেওয়ার জন্য আমাকে বহু সোয়েটার পরে দিতে মেয়েরা, মানে ভাইফোঁটার একটা গিফট আর কি। তখন তো হাতে কোনো সব সোয়েটার ছিল, কিন্তু খুব বের দিচ্ছিলাম, আমাকে ভালোবাসতো সবাই। রোববারে যেতে বলেছে, রোববারে গেলাম। তা আমার যে তুমি উত্তরবঙ্গ কলেজে পড়ো? হ্যাঁ, কেন? আপনি ডেকেছেন কেন? তা বলে ডেকে তোমাকে প্রিয়রঞ্জন দাস মুন্সি চেনে? আপনি এই কথা জিজ্ঞেস করেছেন, ডেকেছেন নাকি? আমাদের নকশাল লোক কিংবা পার্টির লোক, অন্য পার্টির লোক কিনা, তা এখানে না প্রিয় দাস মুন্সি চেনে তো? যে না, আমি প্রিয় দাস মুন্সির নাম জানি, আমি ছাত্র পরিষদ করি। প্রিয় দাস মুন্সি তোমার চেনে? না, আমাকে এত নেওয়ার মতো আমি বড় নেতা হয়ে যাই না। তো আমার বললো প্রিয় দাস মুন্সি তোমাকে দেখা করতে হচ্ছে, আমাকে কোথায়? আমি আবার রং ইনফরমেশন দিয়ে আবার একটা কিছু হবে নাকি, তার কারণের ভয় আছে না, যে কোনো শুধু মাঠে যেতে পারি। তাহলে কথা বললেন তোমাদের অফিসের মহাজের সাথে? না, হ্যাঁ জানি, গেছি 2 একবার হচ্ছে অনুষ্ঠানে গেছি। আর নিচে অনুষ্ঠানে তো যখন কালচারাল ফাংশন হতো সব বিভিন্ন ক্লাবের, টিকিট কেটে তা আমরা ঢুকে যেতাম, আমাদের পয়সা করে থাকতো না, সাইড দিয়ে আমরা উপরে উঠতাম, তোমার সাথে দোতলায় লাইব্রেরি হয়ে গেছে আমার। তো তখন গেছি, যেতে হচ্ছে এই দিন থাকবে। আমি গেছি বিকেলবেলা, সব সন্ধ্যাবেলাতে সবাই ওখানে আসতে বেশি হয় সব।
তো অরূপ নাগ ছিল আমাদের, তার ছেলেটা এখন আমাদের কাজ করে অফিসে। তো অরূপদা ছিল প্রিয়দার খুব মানে মেনটেবল, সমস্ত সব পোস্টার মোস্টার হাতে লেখাতে হচ্ছিল। অরূপদা বসে বসে তো হাতে লিখতে সারাদিন পোস্টার লিখত, আর একটা এক কাপ চা ফেলি হয়ে যেত, সারাদিন অফিসেই থাকতো ভাই অরূপদা। তো অরূপদার কাছে তা আমি যেতে, দাদা এরকম তোমরা কোথা থেকে এসছো? আর উত্তরপাড়া থেকে। আমার আরো দুজন ছেলে ছিল। মান্নানকে? আমি না, আমার নাম। বসো, তোমাদের প্রিয় আসতে বলেছে, প্রিয়দা আসতে বলেছে, আসবে বসে আছি। তো আমি বলছি ঠিক আছে। তো গেছি, তখন প্রিয়দা সুব্রতা ঢুকলো। সুব্রতা একটা খয়ের রঙের পাঞ্জাবি আর একটা পায়জামা পরে এসছে। তো তখন আরও এসছে তখন। তা আমি তখন প্রিয়দাকে দেখে, সুব্রতাকে দেখে সুব্রতাকে চিনেছি। তার কদিন আগে ওই গুণমণি মার্ডার হয়েছিল আমাদের 6 জুন এরকম হবে। গুণমণি রাইবেলাইজ আমাদের ছাত্রনেতা সাহেবাড়ি হত্যাকাণ্ডের জন্য কোর্টের সাক্ষী থেকে তখন কোর্টের কাছে মার্ডার হয়েছে। সুব্রতা গেছিল, তো ফিরে এসে সুব্রতা বালিতে একটা মিটিং আছে, বালিতে মিটিংয়ে গেছিলো। মিটিং থেকে সুব্রতা চলে আসতে, বাসে করে চলে যাবে বালিগঞ্জ। তো সন্ধ্যা হয়ে গেছে, তো বাসে উঠে বলছে, বাসে উঠে না সব নকশাল চাবল বিভিন্ন জায়গায়। তো এগুলো কিন্তু সব লোকের বলে, এই মান্নান তুমি বাসে তুলে দিয়েছো, ড্রাইভারের পাশে বসিয়ে দেবে, ড্রাইভারকে বলে দেবে। আচ্ছা। আর ওই বালি সালকিয়া বলতে যত নাম নকশাল টকশাল ছেলে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, কেউ কোনো গায়ে হাত তোলে না। আমি বহু নকশাল ছেলেকে প্রিয়দা বরকতা মন্ত্রী হবার চাকরি দিয়েছি বলছে, এবং তারা অনেক ছেলে আমাকে এখনও যোগাযোগ রাখে, অনেকে তার চাকরি নকশাল পাশে ছেড়ে নিয়েছে। তো সেই ছেলেগুলো আমার কি এখানে ভয় যেন, আমার কোনো চিন্তা নেই, যাও না তুমি, কেউ কিছু করবে। ড্রাইভারকে আমি বলে দিচ্ছি, তো ড্রাইভারের পাশে বসিয়ে দিলাম বালিতে, বালি নিতার কাছ থেকে বসিয়ে দিলাম, দিয়ে সুব্রতা চলে গেল। ওই সুব্রতার সাথে দেখা হলো, বলে পরে আসিস, একদিন অফিসে আসবি, এই পর্যন্ত বলে গেল। আর কিছু থাকতে বলছে বেশ ভালো, তো সাহস আছে, তো আর কেউ ওখানে ডিস্টার্ব করেনি। সেই সময়টা তো বাংলার রাজনীতিতে একটা টালমাটাল পরিস্থিতি। তো ছাত্র জীবনে এরকম হয়েছে কখনো রাজনীতি করতে গিয়ে আপনি পুলিশের হাতে মার খেয়েছেন? হ্যাঁ, পুলিশের হাতে মার খেয়েছি। জেলে গেছেন? হ্যাঁ, জেলে গেছেন? জেলে আমি যাইনি। জেলে আমার কোনো কেউ দিতে পারে না। তো 72 থেকে অনেক কংগ্রেসের লোকের নাম মিশার অর্ডার হতো, আমারও মিশা করতে গেছে আমার বিরুদ্ধ, কিন্তু সেটা সুব্রতা পাশে দেখার জন্য হোম মিনিস্টার লাঠিকে ধাক্কা খেয়েছি, হয়েছে এসব খেয়েছে, সেটা অনেকবারই হয়েছে, সে এমএলএ থেকেও হয়েছে, সবই হয়েছে। হাত পা ভেঙেছে কখনো? হাত পা ভেঙে সেরকম কিছু হয় না, কিন্তু ধাক্কা ধাক্কি হয়েছে, মাথা সেরকম ধরনের দেহ হয় না। আপনি যেই সময় বাংলার রাজনীতিতে ঢুকেছেন সে সময় কংগ্রেস বিরোধিতা বাড়ছে, মানে যুক্ত ফ্রন্ট, সেটা 67 সালে, আবার 69 সালে। আমাদের বিরুদ্ধে হচ্ছে যাদের উপর রাগ ছিল, তুলো পপুলেশন, তাদের অপপ্রচারে তুলো পপুলেশনের স্টিভেন হাউস আছে বলে বামপন্থীরা উঠিয়েছিলেন। এর নানারকম সব অপপ্রচার করে বামপন্থী এইসব ব্যাপারে খুব মাস্টার ছিল, প্রচার অপপ্রচার করে কংগ্রেসের লোককে মেলাইন করেছিল। তখন আমাদের সামনে এসে কিছু ইন্দিরা গান্ধী ব্যাংক জাতীয়করণ, রাজন হত্যা বিল পাস করানো, ইন্দিরা গান্ধীর এইসবগুলো ব্যবসা। তারপর হচ্ছে এবার বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, তার একটা প্রভাব পড়ছে। তখনও বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা। নকশাল পিরিয়ডটাকে আপনি কিভাবে দেখেছেন? নকশাল পিরিয়ডটাকে দেখেছে একটা হিংসাত্মক রাজনীতি, কিছু ভালো ভালো ছেলেকে নষ্ট করেছে। তাই আমি অসীম চ্যাটার্জিকে দেখেছি অনেক কীভাবে বক্তা দিতেছে, অসীম চ্যাটার্জির উপর যখন অত্যাচার হয়েছে সব দেখেছি, পুলিশ তাদের উপর কীভাবে অত্যাচার করেছে সব দেখেছি। তারা পালিয়ে গেছে, জেল খাচ্ছে, সব দেখেছে। এবং সেই সময়টা একটা আমাদেরও ছেলেদের নারায়ণ করকে বেলাঘাটাতে খুন করলো, তপেশ বোসকে খুন করলো, সেটা 71 সালে। আজম মুখার্জি তখন চিফ মিনিস্টার, আমাদের গভর্নমেন্টের, বিজয় সিনহা চিফ মিনিস্টার। তো সেই সময়টা আমরা দেখেছি। কিন্তু আমার সঙ্গে যারা ঘুরতো তারা দেখেছি পুলিশের টর্চার না, কোথাতে গুলি হয়েছে, সে কে কেউ গুলি করে মেরেছে না। আবার এরকম দেখেছি আমরা ইউনিভার্সিটি লন থেকে তখন সব মিছিল বেরোতো, সব ছাত্র সংগঠনের মিছিল ইউনিভার্সিটি লন থেকে বেরোতো। তখন এখন যেমন ছাত্র পরিষদের মিটিংয়ে খেতে মজুরি যাচ্ছে, মুটেরাও যাচ্ছে, সবাই যাচ্ছে, তখন কিন্তু এসব ছিল না। তখন ছাত্র পরিষদ ছাত্ররা যাচ্ছে সব পার্টিরই। তো তার মিছিল যাচ্ছে, যখন মির্জাপুর স্ট্রিট দিয়ে যাচ্ছে, একটু ঘুরে দিক দিয়ে যাবো, সঙ্গে সঙ্গে একটা বোম চার্জ হলো, এরকম দেখেছি। তার মধ্যে ছাত্রদের মিছিলে শুধুমাত্র ছাত্ররাই থাকতো? ছাত্ররাই থাকতো, ছাত্রদের কনফারেন্স হচ্ছে, ছাত্র থাকতো। অনেক বামপন্থী এবং অনেক সাংবাদিকরাও বলে থাকেন যে সেই সময় নকশালদের ব্যবহার করে কংগ্রেসীরা অনেক খুন করিয়েছিল। আপনি কি বলেন? বাজে কথা, বাজে কথা, বাজে কথা। নকশালদের ব্যবহার করে কংগ্রেসের সাথে তো খুন হয়েছে। আমার সঙ্গে তো আমার প্রায় 4টে বন্ধু খুন হয়েছে, তো তার মধ্যে একজন বিয়ে করেছিল। তো আবার দেখেছি কি অবস্থা, একটা বাচ্চা ছিল, খুন হয়েছে। আমাদের হিন্দু গাড়িয়া খুন হয়েছে আমাদের জেলাতেই। আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল গোপাল ব্যানার্জি বলে আমাদের ছাত্র ছিল, বালি আমাদের কলেজে ভর্তি উঠতে পারে, যে খুব নিজের ছিল, ভালো ছেলে। তারেক ব্যানার্জিদের যে অফিসটা ছিল, ওই অফিসটাতে বালি এখনো মধ্যে অফিসটা আছে কিনা জানি না, আমি হরিসভার কাছে বালির যে বাজারটা, ওই ওই সোজা গিয়ে একটু দূরে একটা অফিস ছিল, সেই অফিসটা বসে আছে, সেখানে বোম চার্জ করলো, মারা গেল।
তো আমাদের তো গোপাল ব্যানার্জি, মানে বহু ছেলে নাম কোন হয়েছে, আমি তো কত নাম বলবো। ফলে তখন তো আমাদের আপনার মনে কি ভয় ঢুকে গেছিল সেই সময়? ভেবেছিলাম এটা তো আমরাও বুঝতে পারছি যে কোনো সময় মরতে পারি, তো বয়স তখন তো কম। মৃত্যু ভয় ছিল, তারপরেও কখনো মনে হয়নি যে রাজনীতি থেকে বেরিয়ে আসি? না, তখন আর বেরোবো বলতে, তখন একটা আদর্শের জন্য লড়াই করতাম। সামনে ইন্দিরা গান্ধী ছিলেন, তা ইন্দিরা গান্ধীর চেরিসমা তখন আমাদের কাছে একটাই আছে। তখন হচ্ছে আমাদের কাছে প্রিয়দার মতো লড়াই সব লড়াকু নেতা সব সামনে আছে, সুবোধ মুখার্জি, কুমুদ ভট্টাচার্য, এরা সব সামনে একটা আইডল হয়ে গেছে। তাই জেলায় জেলায় এক একটা সব ছিল আমাদের। আচ্ছা, বন্ধুর এই পরিণতি দেখে কি আপনি বিয়ে করলেন না? কিছুটা নিজের জীবন সম্বন্ধে একটা অনিশ্চয়তা। সেখানে কেন আর তার জীবন জড়াতে গেলে এটাই চলতে। আচ্ছা, একটা সময় আপনাকে একটু মনে করাবো, সেটা হচ্ছে 72 সালের ভোট। অনেকেই বলে যে কংগ্রেস জিততেই পারতো না, পুরোটা রিগিং হয়েছে। সেই সময় জ্যোতিবাবুও বরানগর থেকে হেরে গেলেন, আপনার মনে আছে সেই সময়টা? কিভাবে জিতেছেন, যেহেতু ও শরীর দল সিপিআই বলতে পারবেন, কারণ শিববোধ ভট্টাচার্য তো ওখানে জিতেছিলেন 35,000 ভোটে। এটা ঠিক যে কয়েকটা ইলেকশন মানুষের মধ্যে সন্দেহ চলছে, তো সেটা হার্ডলি ওরা যে বই বের করেছিল 35টা বেশি সিটের কথা বলতে পারে না, কিন্তু আমার যেটা আমি বলতে পারি কোনো সিটে গোলমাল হয়নি, তখন রিগিং হয়নি কোনো সিটে দিই। আর তাছাড়া যদি 71 সালে তো ভোট হয়েছিল, তখন তো আমরা তো 105টা পেয়েছিলাম, সিপিএম পেয়েছিলাম 111টা, ওদের ফ্রন্ট পেয়েছিল 100। তা আমরা একটা লেখার লড়ে তো 105টা সিট পেয়েছিলাম, তখন তো অভিযোগ করেনি। তখন কংগ্রেসের দিকে একটা মানুষের ঢল নামছিল, এবং ঢল নামার ফলে হয়েছে তারপর 71 সালে ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করলো, একটা দেশকে টুকরো করে দিল। পাকিস্তান আমাদের চিরশত্রু, সারা জীবন আমরা সবাই দেশটার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেছি, কিন্তু আমাদের সঙ্গে সেই পাকিস্তানের যারা প্রশাসক ছিলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চিরকাল আমাদের ইন্ডিয়ার প্রতি বৈরী ভাবনা। তাদের সেই ইন্ডিয়া পাকিস্তান করলেন, তখন থেকে তখন আমাদের পাকিস্তান নেহরুকে বিয়ে করছে, প্রদান করছেন, ইন্দিরা গান্ধীকে ইন্দিরা গান্ধী এমন বদরানীরা শিখিয়ে দিলেন যে ওদের 91,000 সৈন্য আমাদের কাছে সারেন্ডার করতে হলো। এবং জেনারেল নিয়াজির মতো আজকের মতো নয়, পুলওয়ামা বা কার্গিল টার্গিলের মতো নয় যে হয়েছে কিনা হয়েছে এখানে বায়বীয় পদার্থ দেখতে হচ্ছে, তখন তো তা নয়। দেখাচ্ছেন নিয়াজি অ্যারেস্ট করছেন, নিয়াজি সারেন্ডার করছেন। নিয়াজি যখন বললেন, নিয়াজি ইন্দিরা গান্ধীকে বললেন ও চাইছে তোমার কাছে, নিয়াজি আমাদের অবিভক্ত পাকিস্তানের যে জেনারেল, যে তখন তাকে তিনি সারেন্ডার করবেন, আপনি করবেন না, আমি করবো না। তাহলে ইন্দিরা গান্ধীকে বললো তাহলে কি হলো, জজবর নাম প্রতিরক্ষা মন্ত্রী বললো না, তিনি যে করবেন না। তা বললো কি করবেন, তাহলে ফিল্ড মার্শাল মানেক স্যার, তখন ফিল্ড মার্শাল হয় না, মানেক স্যার জেনারেল বললেন না, মানেক স্যার একটা জেনারেল কাছে বললেন না, তা হয় না। কি করবেন না, লেফটেন্যান্ট জেনারেল আমাদের অর্জুন সিং অরোরা ছিলেন ইস্টার্ন কমান্ডের, তার কাছে গিয়ে সারেন্ডার করে, যেহেতু ইস্টার্ন কমান্ডের কাছে পরাজিত হয়েছে, ওখানে তোমাদের সব সারেন্ডার। আপনি তো ওনাকে দেখে অনুপ্রাণিত ছিলেন, ইন্দিরা গান্ধীর কথা বলছি, আপনার সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক বলতে ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার আমার মতো কোটি কোটি ছেলে যে সাধারণ একটা ছেলে সেরমে নাই। তবে ইন্দিরা গান্ধীকে দেখেছি কাছ থেকে, ইন্দিরা গান্ধীর সঙ্গে একটু পরিচিত হওয়ার সুযোগ পেয়েছিলাম আমি যখন এমএলএ হয় 82 সালে। আচ্ছা। কারণ আমার ইন্দিরা গান্ধী আরামবাগে মিটিং করেছিলেন। আচ্ছা। আর তখন হয়েছিল কি, আমার নাম নিয়ে আরেকটা বাংলা কংগ্রেস থেকে আসা লোককে, তাকে আমারই নামের সঙ্গে তাকে দিয়ে, আমাদের গ্রুপ পলিটিক্সে তখন তাকে টিকিট দিয়ে দিয়েছিল। ও, সেটা তখন এই নিয়ে তো আপনাকে দেওয়ার কথা ছিল, ওনাকে দিয়ে দিয়েছিল। আমি তো নকল মান্নান হয়ে গেছি। আচ্ছা, নকল মান্নান। আরামবাগ গিয়ে বলছে আমি তো থাকি এখানে, আর আরামবাগে আমার বাড়ি, তাদের নকল মান্নানের স্টেশন রেখে, তারপর সে সিম্বলে জমা দিয়ে নিচ্ছি। তখন তো এইসব ফ্যাক্স ম্যাক্স কিছু নেই, তো তখন এই নামটা নিয়ে খুব চেঁচামেচি হয়েছে। তখন রাজীব গান্ধী যান, সেতে রাজীব গান্ধী ইন্টারভেন করলেন। তার আগে সঞ্জয় গান্ধীর সঙ্গে আলাপ হয়েছিল, ওনাকে আমরা গেছি, মানে সঞ্জয় গান্ধী যখন অ্যারেস্ট হচ্ছেন আমরা গেছি, টিয়ার জেলে যখন গেছি। একটা কনস্টিটিউশন একটা ক্যান্ডিডেট হয়েছে, তার চেঞ্জ করতে হচ্ছে, আমার সব বলে ওই টেলেক্স পাঠিয়ে বরকতদা তখন কোল ইন্ডিয়ার মিনিস্টার রেসেল এইসব করে টোরে, তো এইসব করে তখন হলো, তো ওখান থেকে করে দিল আমাকে। তখন ওর একটা সেক্রেটারি ছিল সাধারণ মণ্ডল বলে, সে তাকে দিয়ে বলে সব এগুলো ঘর, রাজীব গান্ধী সব ফোনে ধরে ইন্দিরা গান্ধী তখন ওইটা দিয়েছিল আব্দুল রহমান বলেছে। আমার আরামবাগে যখন মিটিং করতে গেছে, তখন আমাকে বলছেন এটা তো তাহলে কে কে ছিলেন, সব প্রণব মুখার্জি ছিলেন ওদের মিটিংয়ে, হুইজ আব্দুল মান্নান। তখন দেখা যাচ্ছে ইজ আব্দুল মান্নান, ও ভেরি ইয়ং ম্যান, ইয়াস স্টুডেন্ট করিস। তখন আমি ভুলে গেছি মাস্টারি করি, স্টুডেন্ট করিস। তখন উনি বলতে বললেন বাঙালকে ছাত্র নেতা আব্দুল মান্নান, এই যে একটা বিয়ে করলো না। তারপরে হচ্ছে কি 83 সালে যখন ওই নেলি হত্যাকাণ্ড হলো আসামে, তখন যে আসামে যেটা মানে ভোট বয়কট করলো, 1-2-3 কোটি এমএলএ হয়েছিল, ওই সময়টা আমরা আসামে ইলেকশন করতে গেছিলাম। আমার ওয়েস্ট বেঙ্গলে কয়েকজন নেবে। কেমন ছিল তখন আসামের পরিস্থিতি? মানে ভেবে তো না, আমাদের মানে কুচবিহার থেকে হেলিকপ্টারে যাতায়াত করতে হতো গুয়াহাটি, মানে ট্রেনে যাবো মিলে দেবে, যখন তো আসুক যেমন গণ আন্দোলন, ওরা তো ভোট বয়কট করেছে।
ইন্দিরা গান্ধী তখন একটা আসামে গুয়াহাটিতে মিটিং করবেন, আচ্ছা বরকতদার তখন রেলমন্ত্রী, আমরা সব ওখানে আছি। আচ্ছা তো ইন্দিরা গান্ধী কি হবে, তার বরকতদাকে বললো তুমি যাও না, প্রণবদা আদার অ্যাডমিনিস্ট্রেশন গুলো দেখছেন, কিন্তু ইন্দিরা গান্ধী বরকত বললো মিটিংটা তুমি করে। বরকত খুব সাহসী ছিলেন, আর আমার রেল আছে যত আমি সব করো। তো চাকো বলে একজন ইউনিয়ন লিডার ছিলেন ওখানে মালিগ্রামেতে, ওই জন্য নর্থ ইস্ট ফ্রন্টের ইউনিয়ন লিডার করে নেতা আছে চাকো। উনি বললেন আমার এখানে মিটিং করবেন, ওই মালিগ্রামে তো রেলের কলোনি আছে, সব রেলের লোক ভর্তি হয়ে যাবে, লোক সেখান থেকে আনাতে যাবে না, ভয়েতে সব পঞ্চায়েত যাবে। ওই মিটিংটা আমাদের দায়িত্ব দিচ্ছে, মানে আমরাই পোস্টার মারতাম, এই সমন্বিত পোস্টার মেরেছে, আমিও পোস্টার মেরেছি, আমরাই পোস্টার মেরেছি ওখানে। কয়েকজন এমএলএ এখান থেকে গেছে, অহিমিবাসী হলো, সুজাপুরের এমএলএ ছিল আমাদের হুমায়ুন চৌধুরী, এরকম সব অনেকে গেছে, দেখুন ভোদ্দা, অম্বিকা ব্যানার্জি, এরকম সব কয়েকজন এমএলএ আমরা গেছিলাম, আমিও গেছিলাম। তো ওই মিটিংটা আমরা অর্গানাইজ করছি, সেই মিটিংটা যখন অর্গানাইজ করছি তখন করছি কি আমাকে আমাদের সব যাতে ইন্দিরা গান্ধী আসে, প্রথম আমাদের বরকতদা আলাপ করে দিচ্ছেন, প্রণব দাস আলাপ করছে, এই বেনবালের ছেলেগুলো এমএলএগুলো মিটিং করছেন, তো চলো বলে মিটিংয়ে যখন যাচ্ছেন হেলিপ্যাডটা থেকে নেমেছে, হেলিকপ্টারতে নেমে যা নিয়ে যাচ্ছে ওকে মিটিং করেছে, হাঁটতে যায়, সেই ছবি আমাকে একজন সাংবাদিক পরে পাঠিয়ে দেন, মারা যাওয়ার আগে আমাকে বললো আমার কাছে ছবিটা আছে, তুমি নিয়ে যাও, আমি তোমার প্রিজার্ভ করে গেছি। তো তখন নিয়ে গিয়ে তখন হলো ওই ওখান থেকে তোমার করলাম ওই তারপরে এমএলএ হওয়ার পরে তো আরো অনেকবার গেছি। তারপর প্রণব বাবুর সঙ্গে আপনার তারপর কেমন সম্পর্ক হয়? প্রণব ছিল, প্রণব ক্রাইসিসের সময় তো পার্টিটা করতেন, তখন হয়তো স্বাভাবিক কারণে প্রণব বাবুর সঙ্গে আমাদের জেলার একটা ভালো সম্পর্ক ছিল। বহুবার এসছেন, আমার ওই বাড়িতে এসছেন, এখানেও এসছেন, বহুবার প্রণবদা এসছেন, খেয়েছেন, আমার বন্ধুর মাজার বাড়িতে থাকতেন। আপনি নাকি বরাবরই খুব ঠোঁট কাটা ছিলেন এবং একবার প্রণব মুখোপাধ্যায়ের সামনে আপনি বলেছিলেন যে আপনার সঙ্গে দেখা করতে তো 30,000 টাকা লাগে। সেটা আমি সবার সামনেই বলছিলাম, ছিলেন অধীর চৌধুরী ছিল বোধ হয়, আমাদের সুরধা ছিলেন, তারপর সোমেনদা ছিলেন বোধ হয়। যে কেন বলেছিলেন এটা? কেন বলছিলাম, দেখুন প্রণবদা আপনার মতো লোক প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট, একটা গর্বের বিষয়, এত ট্যালেন্টেড লোক, একটা ইন্টারন্যাশনাল ফেমাস লোক, কিন্তু আপনি একটা রাজ্য কমিটির সভাপতি মানে একটা গর্বের বিষয়, কিন্তু আপনার সাথে দেখা করতে 30,000 টাকা লাগে, তখন আপনার দেখা করার ফিস হচ্ছে 30,000 টাকা। তখন শুনলেন সবাই আমাকে কি রে বাবা, শুনে লাইব্রেরি 8-10 জন ছিলাম আর কি, তখন বলছে রেগে বেগে না, কোনো কী ব্যাপার মানা কে টাকা নেই আপনার, তো আমার দাম হচ্ছে আর কি। আর দেখুন আপনি 52টা গ্রুপ অফ মিনিস্টার্সের চেয়ারম্যান, তার মনমোহন সিং প্রাইম মিনিস্টার, গ্রুপ অফ মিনিস্টার্সের চেয়ারম্যান, আপনি 1 মিনিট সময় পান না, আপনার প্রতিটা মুহূর্তের সময় দাম। সবাই অবাক হয়ে শুনে যাচ্ছেন, তাই হচ্ছে আপনি কলকাতা যাওয়ার সময় পান না, প্রদেশ কংগ্রেসের সভাপতি, আপনি যখন যান ওই কলকাতায় কোনো অনুষ্ঠানে, কর্পোরেট হাউসে কোনো অনুষ্ঠানে স্পেশাল ফ্লাইট নিয়ে যান, এয়ারপোর্ট থেকে যান আরসিটিসি রেলপ্যাডে, ওখান থেকে হয়তো পার্ক হোটেলে কিংবা গ্র্যান্ড হোটেলে কিংবা তাজ হোটেলে মিটিংটা করলেন, করে হয় হোটেলে কোনো একটা একটু রেস্ট নিলেন, তাহলে রাজভবনে রেস্ট নিলেন, আবার বিকেলবেলা ওই একই পথে ফিরে এলেন। তো কর্মীরা কখন আপনার সাথে দেখা করবে? দেখা করতে গেলে দিল্লিতে আসতে হবে, প্লেনের টিকিট কাটতে হবে, যাতায়াতের গাড়ি ভাড়া করতে হবে, হোটেল ভাড়া করতে হবে, তো কে দেবে ওটা? তখন হাসওয়া এসে বলেছে তখন 30,000 টাকার হিসাবটা বোঝা গেছে। তখন পুরো আসতে আসতে মাই গড আই উইল পে দ্যাট মানি, আই ডোন্ট থিংক দ্যাট আই ওয়ান্ট দিস মানি, বাট দিস ইজ ফ্যাক্ট। শুনে দিয়েছে বলেছেন ওই আর কি, মানে ঝগড়া করার জন্য না, মানে মজা করেই আর কি। যে আপনার সাথে দেখা করতে হলে আপনি পেশেন্ট থাকুন, কেন করবেন, আপনার সময় আছে। আচ্ছা 72-এর পর যখন সিদ্ধার্থ শঙ্কর রায় মুখ্যমন্ত্রী হলেন, সেই সময়টা কেমন ছিল? আপনার সঙ্গে ওনার সম্পর্ক কেমন ছিল? দেখুন সিদ্ধার্থের সঙ্গে আমার কোনো সেরকম সম্পর্ক ছিল না। এই যে শোভনদেব চট্টোপাধ্যায়ের ওয়াইফ সুপ্রিয়া দি, আমি দিদি বলতাম, সবাই বৌদি বলতাম, আমি কিন্তু দিদি বলতাম। উনি তখন সিদ্ধার্থের অফিসে সিএ ছিলেন বোধ হয়, তো আমরা ওই গেলে সুপ্রিয়া দি বলতাম, ছাত্র পরিষদ করতেন সুপ্রিয়া দি, শোভনদা তখন ছাত্র পরিষদ করেছে প্রোডাক্ট, শোভনদেব চট্টোপাধ্যায় এখন যে মন্ত্রী হন, তো ফলে তখন থেকে আমাদের সেন্টার ছিল। তো সিদ্ধার্থের সাথে সেইভাবে সম্পর্ক ছিল না, কিন্তু আমার দুটো কাজে তো উনি গেছিলেন, হেল্প করেছেন। মানে আমাদের একটা শফিউল্লাহ বলে একটা এমএলএ ছিল, সেই শফিউল্লাহ এমএলএ যখন ছিলেন তখন আমি ওই একটা দুটো কেসে গেছিলাম আমার কাছে। একটা হচ্ছে আমাদের বালি ডমজু কর্সের মধ্যে ওই নিশ্চিন্দাতে একটা জমি কবরস্থান আছে, বালি জুতুলি সব কবর, মানে মুসলিমরা মারা গেলে ওখানে কবর দেয়, একটু বালি জুতুলি মেনটেন করে, এটা ব্রিটিশ আমল থেকে আছে প্রচুর জায়গায়, কিন্তু ওখানকার সব মুসলিমরা দেশ স্বাধীন হওয়ার সময় চলে যায়। যেমন এখানে একটা শ্রীরামপুরে একটা জায়গা আছে, সব চলে যায়, বিরাট কবরস্থান আছে আমাদের, দেখবেন শ্রীরামপুরের কাছে অনেক আছে, ওখানে বিরাট কবরস্থান, সব মুসলিমরা চলে যায়। ফলে ওখানে তো ওপার বাংলা থেকে যারা আসছে তারা তো ফাঁকা জায়গা না পেলে থাকবে কোথায়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেই তো হবে, তখন যে যেখানে পাচ্ছে রেল লাইনের দুধারে যে যেখানে বেশি জায়গা দিচ্ছে ওখানে কিছু লোক নিয়ে নিচ্ছে, কিন্তু কবরস্থানটা একটা ঘেরা জায়গার মধ্যে ছিল, অনেকটা দখল হয়ে গেছে, অর্ধেকে দেখা লাগলো, একটা পুকুর ছিল, এখনো আছে সেটা।
সেটা একটা ছেলে, আমাদের যুব কংগ্রেসের একটা ছেলে, তার যুব কংগ্রেসের রাজত্ব তো সব তার নিয়ে দেখাচ্ছে, দখল করেছে। তো আমি তখন আমার বালিজিপুরের মসজিদে ইমাম বললো আর সব লোকেরা বললো, আমি তো বালিতে থাকি, জিপুর আমাদের এখনো বেকারি আছে ওখানে। তো সবাই বললো যে এটা একটা কিছু হলো। আমি ওখানে মাঝে নামাজ পড়তে এসেছিলাম, জুমার নামাজ। তো বললো যে এরকম তার দেখা করছে। তা আমি যে দেখা করতে এসে দেখা করছে, সে এত যুব কংগ্রেসের নেতার এত অহংকার, এত দম্ভ। তারপর এদের টাইম করেছে, রোববার বলে একটা টাইম দিয়েছে, আমি গেছি। সারাদিন সব লোকজন ডেকে রেখেছে, তাও গেছে। কি ব্যাপার? তা আমার যারা দম্ভের মতো কথা জানি না, তার ছাগল বলেন, শুনুন আপনি ওটা কবরস্থান, কিসের কবরস্থান? ওটা আমার জমি, আমি দখল করেছি। আচ্ছা, আপনি ইট বলে নিচ্ছেন, সব বাজে কথা বলবেন না, আপনি বেরিয়ে যান হানতে বলে দেখেন না। তখন তো নয় কিছু হবে না। তখন বালি থানার ওসি ছিলেন অবনী ভট্টাচার্য, ডিএসপি রিটায়ার করেছেন, সালকিয়ার ওখানে থাকেন, আমার সঙ্গে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে। তো আমি তখন ওখানে শ্যামলদার যদি বলে আছে, তা বউকে আমি তো কলেজে ভর্তি করে দিচ্ছিলাম। সো আমার চিন্তা, পুলিশ তখন দেখতো কংগ্রেসের আমলে আমি কোথাও মদ খেয়ে মাতালিম করি না, কোনো মেয়ের নিয়ে ফুর্তি করতে যাই না, কোনো কিছু করতে যাই না, কোথাও কলেজে কোনো ভাইস চেস আমাকে টাচ করেনি, পড়াশোনা করেছি বা কলেজ থেকে ভালোভাবে পাস করেছি। তখন রয়েছে, তো পুলিশ হচ্ছে তারা খুব রেসপেক্ট করতে, যে একটা ছেলে অল্প বয়সে কংগ্রেসের আমলে এরকম যারা ছেলে, সব নতুন ছেলে যারা সব তো ওখানে কিছু কিছু ছেলে বান্ধবী করে পাওয়ার দেখায়, এরা কিন্তু পাওয়ার দেখায় না, থানায় গেছে না, সবাই করতো। তো আমি কোনো বললাম, তো বলতে আমরা বারবার বলছি, আর পার্টি পাওয়ার তো আর কিছু করাও যাচ্ছে না, পুলিশ কিছু করতে হবে, আবার কেউ আবার যাবে না কোথাও। তারপর তার জায়গাটা হচ্ছে কলোনি, ওখানে তার কেউ নেই, শুধু কবর দিতে জায়গা। আমি তাহলে আমি সিদ্ধার্থের কাছে গেলাম, সফিউল্লাহকে নিয়ে। সফিউল্লাহকে নিয়ে গেলাম, তো সফিউল্লাহ আমাকে বললেন যে এরকম চলো, তো গেছে, গিয়ে বললো কী ব্যাপার? তো বললেন মুসলিমদের কবরস্থান তো হবে, তো কারা? কংগ্রেসের ছেলেরা। তো আমি বললো কংগ্রেসের ছেলে? বললো হ্যাঁ। কি বলেছ? আর বলেছি সে দেখা করতে চায়, আমার সে কথাই বলতে চায় না, যুব কংগ্রেসের ছেলে সব কথাই বলতে চায় না। তুমি গেছিলে? আমি হ্যাঁ গেছিলাম। তুমি কী করো? আমি শিক্ষকতা করি। কোথায়? না তখন শিক্ষকতা করি না, আমি গেছি, আমি গেছিলাম। তা বললো, তখন বললো যে ঠিক আছে। তখন কোথায়? হাওড়াতে, ডোমজুড়ে ওখানটা। তো ও সঙ্গে সঙ্গে নিরুপম সেন, তখন হাওড়ার এসপি, ওরা ফোন করলো। নিরুপম সেন ওখানে যে আছে, কেন কংগ্রেসের ছেলে কবরখানা দখল করেছে, হয় বলো যে সরিয়েছে সবগুলো দিয়ে এক্ষুনি করে দিতে, তার নাহলে একদম মিশা ঢুকিয়ে দেবে, কোনো চিন্তা করবে না, আমি যেন কালকে না শুনতে হবে ওটা। বাস তার ওসিকে বলেছি, এবার ওসি গিয়ে বলেছে আপনার মিশা, আমার কিচ্ছু করেন না এখন। তখন ওর ঠকতে পারছে, বলে আগে যেগুলো ইটগুলো নিয়ে এসে আপনি এটা করে দিন, তারপরে করবেন। সিদ্ধার্থের অর্ডার। তখন বুঝতে পেরেছে, কল করলো। তখন এবার আমার সাথে ঘুরে বেড়াতে, আমি দেখা করে স্কুলে গেছে, আমি স্কুলটা আমার চাকরি করার জায়গায় নাই, আমি একটা চাকরি করে এখানে পলিটিক্স করতে আসি। এখানে আমাদের স্কুলে কেউ পলিটিক্স আছে, কেউ করে না, আমি পড়ে না। স্কুলটা আমাদের স্কুলে পড়াশোনার মধ্যে থেকে, এখানে ইউনিয়ন অফিস করি না। এটা কথা বলবেন আগে বেরো, তারপর হওয়ার পর তখন বলেছে না সব ঠিক করে দিচ্ছি, ঠিক আছে ছেলেটাকে জিজ্ঞেস করে নেবে। সিদ্ধার্থ তখন আমাকে চিনতে পেরেছে, কারণ আমার যখন চাকরি হনে হচ্ছিল, তখন আমাদের একটা অন্য গ্রুপের লোকেরা, আমার প্রতিপক্ষ গ্রুপের লোক, কংগ্রেসের তো গ্রুপ চলছে, তখন আমাকে স্কুলে ঢুকতে দেবে না। 3 জন টিচার চাপন পেয়েছি, একটা আমাদের হেড স্যারের সালা, আর একটা লোকেশ্বর কর্তৃ মেয়ে, যেটা আমি ম্যাথ হচ্ছে। আমাকে সবাই বলবো স্কুলটা বান্নান আসো, ভালো ছেলে, পড়াশোনা করে, আর লোকাল ছেলে। তো আমি তো লোকালি পাড়াটা তো আমার সব খুব ওই ছেলে ঢুকতে দেবে না, কারণ ওই স্কুলটা খুব নাম করা স্কুল ছিল তখন। ভর্তি হতে পেরে গেলে তাদের সব পাড়ার মাস্তানদের সঙ্গে কিছু করতে হবে, আমি থাকলে ওটা হবে না। আমি কলেজেও কোনো দিন এসব করতে দিই না, কলেজেও একদম নর্মাল ওয়েতে করতে, কোনো গোলমাল করতে দিই না, কিছু করতে দিই না। আমি যদি ইন্টারভিউ ফেল করি তো আমার দেবে না, আমার মার্কস যদি না থাকে দেবে না, আমি তো মার্কসই চাই না। আমাকে সেই সময় সুব্রত মাঝি আবার কর্পোরেশনে চাকরি দিচ্ছেন, স্কুলে তো আর মাইনে 350 টাকা না 220 টাকা, আর ওখানে কর্পোরেশনের মাইনে 950 টাকা অ্যাসেসমেন্ট। তারপরেও আপনি শিক্ষকতাই করতে চাইছেন? আমি যদি এটা করাপশনের জায়গা নাই। আমি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সার্ভিস পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, যাইনি কুড়াউন ইন্সপেক্টর, এসব ঘুষের জায়গা। আমি সারা জীবনে আমি ঘুষ নেওয়া থেকে আমি অপছন্দ করেছি, ঘুষ দেওয়াটাকে অপছন্দ করি, নেওয়াটাকে অপছন্দ করি। তখন পেয়েছে সিদ্ধার্থের কাছে, ওই শফিল্লা আমাকে নিয়ে গেল, ওরা কেন ঢুকতে দিচ্ছে না। আমি ওরা দেখুন যে ঠাকুরের যে মন্ত্র, আমরা ওটা বাঙাল এলাকা, বস্তি এলাকা, সব বলেছে মুসলমান ওখানে ছেলে চাকরি করলে ঢুকতে দেবে না। কে বলেছে? গোপালনগরের লোকেরা। গোপালনগরকে ফোন করলো, কেলো না, তখন তার মোবাইল টোবাইল নেই, তাতেও বললো না। তখন বললো আমি এসপিকে বলে দিচ্ছি, যদি না হয় ওখানে ঢুকতে যদি না দেয়, পরশুদিন অবশ্যই দেখা করবো। সে ডাইরেক্ট চলে আসবে, সফিল্লা করলে তুমি নিয়ে চলে আসবে, তারপর ডাইরেক্ট চলে আসবে। তার কদিন থেকে সব চলে গেছে, আর কেউ থামেন না। তো এই সিদ্ধার্থ আমার দুটো উপকার করেছিল। পরবর্তী ক্ষেত্রে আমি যেন ওর সাথে যেন একটু পরিচিত হলাম, যখন নেতা টেতা হলো না, তখন আমি এমএলএ চলে গেছি, তখন তাহলে হ্যাঁ দুটো একটা ছেলে এসতো দুয়ারে বলছে, তুমি সেটা না? হ্যাঁ ও মানে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ ছিল না, ভালোই ছিল? আমি ঝগড়া করেছি ওর বিরুদ্ধে সব থেকে সিদ্ধার্থের বড় ক্রিটিক ছিলাম আমি। যখন আবার নতুন করে পার্টিতে জয়েন করলেন,
91 সালে লিড অফ দ্য অপোজিশন হলে আমি স্ট্রংলি বাধা দিয়েছি। কিন্তু 72 সালে যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন 5 বছর, সেই সময় তো বলা হয় বাংলার সব থেকে অন্ধকার যুগ। আপনি এটাকে আপনাকে এটাকে বাংলা কি বলেন? সবচেয়ে স্বর্ণ স্বর্ণযুগ মনে হয় আপনার? এবং ডেভেলপমেন্ট যা হয়েছে, যত ছেলে বেকার ছেলে চাকরি পেয়েছে, ওসব যে যাই বলি যে সিগারেটের প্যাকেটে চাকরি দিয়েছে। আমি বলছি আপনাকে, সিদ্ধার্থ একটা নিয়ম করে দিয়েছিলেন যে দেয়ার ইজ নো আর্নিং মেম্বার ইন হিজ ফ্যামিলি, একটা সার্টিফিকেট লিখে দেবে। সে সার্টিফিকেটটা এমএলএ দেবে, যেহেতু বামপন্থীদের এমএলএ ছিল না, যারা ছিল বয়কট করেছিল, বলেছিল কোনো স্কুলের হেডমাস্টার বিডিও দিয়ে দেবে, বিডিও না দিলে যদি এসডিও না দেয় স্কুলের হেডমাস্টার দিয়ে দেবে, কোনো ভালো রেপুটেড ডাক্তার দিয়ে দেবে, সেইটা জমা দিয়ে প্রত্যেক ফ্যামিলি একটা করে চাকরি দিয়েছিল। এত সারি চাকরি পেয়েছিল, তাহলে ওই আমরা চাকরি পাওয়ার ছেলেগুলো আজকে অ্যান্টি কংগ্রেস চলে গেল, তারা কোঅর্ডিনেশন কমিটিতে গেল। তারপর থেকে তো কংগ্রেস চলে গেল এবং কংগ্রেস আর কংগ্রেস চলে ক্ষমতায় গেল, ফিরল তখন না। কংগ্রেস হলো নিজেদের যে ধরনের আছে তৃণমূল হতে পারে ওইটা অবস্থা। দ্যাট মে বি রিপিট ইন দিস নেমস্ট্রিং ইলেকশন। আপনার এটা কেন মনে হয়? ঠিক এই করে আমরা কংগ্রেসের শেষ হয়েছে, কংগ্রেসরা কংগ্রেসকে হারাতে গিয়ে শেষ করেছে। কংগ্রেসীরাই কংগ্রেসকে হারাতে হ্যাঁ, গেছে। সবাই তো তাই করেছে। এই বিভাজনটা কেন হয়েছিল আপনার কি মনে হয়? গোষ্ঠী লড়াই হয়ে গেছে তখন, যেটা তৃণমূলের এখন হচ্ছে। কিছু কিছু গোষ্ঠী ভাবলো আমরা কিছু পাইনি, আর যারা পাওয়ারে ছিল তারা মনে করলো বিপক্ষে আমাদের জব্দ করি এই সুযোগে, এইসব করেছিল। এবং সেটা এতটাই স্ট্রং হয়ে গেল যে কংগ্রেস আর ফিরতেই হ্যাঁ, পারলো না সেই বাংলায়। তখন একটা ইন্দিরা গান্ধীর এটা অপপ্রচার, ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জরুরি অবস্থা নিয়ে এমন অপপ্রচার হলো, তখন একটা জয়প্রকাশ আন্দোলন হলো, বামপন্থীরা পপুলেশনের সঙ্গে হাত মিলিয়ে দিলেন। সব একটা হলো যে পপুলেশনের সঙ্গে যদি হাত না মিলতো তাহলে সেটা হচ্ছে না, কারণ পপুলেশন একটা বাংলার মানুষের কাছে শ্রদ্ধা ছিল, কংগ্রেসীদের কাছে শ্রদ্ধা ছিল। তো সেই সবের কারণে হয়ে গেল যে একটা মানুষ তখন হয়ে গেল যে কংগ্রেস। অনেকে এটাও বলেন যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের পরামর্শে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করেছিলেন। কেউ এত টপ লেভেলের সিদ্ধান্ত তো আমি জানতাম না, সিদ্ধার্থ আমাকে বলে করতেন না। এসব প্রচার হয়েছে, কিছু কিছু বইতে বেরিয়েছে সিদ্ধার্থ, কিন্তু সিদ্ধার্থ পরবর্তী ক্ষেত্রে বলেছেন যে তার চিন্তা আপনি কিছুই জানেন না, এটা তো না, হতে এটা পারে না। ভুল। আমি সেই লেভেলে তো রাজনীতিটা করিনি। এই লেভেলটা যাওয়ার মতো সিদ্ধার্থ ইন্দিরা নিয়ে কি পরামর্শ দিচ্ছে জানার মতো মানে যোগ্যতা আমার হয়নি। আমার তখনও খবর কাগজ পড়ে রাজনীতি করা যে কেন্দ্রীয় নেতাদের তখন এই ঘরে ঘরে রোজ দেখতে পাবো না, যারা অবজারভার থাকতো তারা বেঙ্গলে আসতেন আর তাদের সঙ্গে কথা বলতাম। সেই রাজনীতিটা যখন শিখেছি, যেতে দিল্লি যাওয়া করেছি, তখন এমএলএ টেমএলএ হয়ে গেছি, তখন একটু হয়ে গেছে। 80 সাল থেকে একটু গেছি, কারণ 80 সালে যখন সঞ্জয় গান্ধী আন্দোলনের ডাক দিতেন যুব কংগ্রেসের নামে, আমরা সেখানে হাজির হতাম সব। এবং ওনার নামেই সবাই ছুটে যেত। হ্যাঁ, তখন আর তো ইন্দিরা গান্ধীটা, তখন সিদ্ধার্থ কেড়ে নিল, তারপর সিদ্ধার্থরা চলে গেছেন। এই জন্যই সিদ্ধার্থের সমান ঝগড়া ছিল, অন্য কোনো কারণ নেই। প্রিয়দার সাথে আমি চিফ ছিলাম, প্রিয়দার লোক, আমি তো সৌমেনদার লোক কোনোদিনই ছিলাম না। সৌমেনদাকে আমি আপনি বলতাম, প্রিয়দাকে আমি তুমি বলতাম, তাই? এখনো। হ্যাঁ, আচ্ছা। শুভদাকে তুমি বলতাম, বাদল দাকে বলতাম আমি আপনি বলি। কারণ হচ্ছে আমি তো ওই টিমে করিনি রাজনীতি, আমি করতাম প্রিয়দার টিম। ফলে ছাত্র পরিষদ করতে প্রিয়দাকে তুমি তুমি বলা একটা অবস্থা, প্রিয়দা তুই তুই দাদার মতো হয়ে গেছিল। সৌমেনদাকে পরে দাদা ভাইয়ের মতো, সৌমেনদার ফ্যামিলি মেম্বার হয়ে গেছিলাম। কিন্তু সৌমেনদাকে আমি আপনি বলতাম, এই বাদলদা যে সৌমেনদার লোক, আমি আপনি বলতাম সবসময়। আচ্ছা। এখনো আপনি বলি বাদলদাকে আমি তুমি বলতে পারি না। আচ্ছা। কিন্তু কুমুদদাকে আমি তুমি বলি। কুমুদ ধরতে যে সব এই টিমে করতাম, এখন আমি কুমুদ ধরতে তুমি আছে। ছাত্র পরিষদের প্রেসিডেন্ট যখন হয়েছে, সুব্রত যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট হয়, আমার খুব মনে হচ্ছে 70 সালের সেপ্টেম্বর মাসে প্রিয়দার সঙ্গে কথা বলা পারি। তো সুব্রতা হলো আমাদের কুমার সিং হলে কনফারেন্স হচ্ছে, ছাত্র পরিষদের কনফারেন্স। তো ছাত্র পরিষদ মানে ছাত্র পরিষদ ডেলিগেট, কলেজ থেকে কটা আসবে, কোন কলেজ থেকে কটা আসবে, ডেলিগেট ঠিক করে দিচ্ছে, প্রিয়দা ঠিক করে দিচ্ছে। প্রিয়দা প্রেসিডেন্ট, সব জেলা থেকে সব গেছে। ইলেকশন হলো সুব্রতা ভার্সেস লক্ষ্মীকান্ত বোস, আমরা সুব্রতাকে ভোট দিলাম। দুটো রাত্রি কুমার সিং হলে আমাদের কনফারেন্স হয়েছিল 24-25 সেপ্টেম্বর 1970 সালে। তো আমরা তখন তো এখন ছাত্র পরিষদ করেছি, ফলে আমরা তখন কিন্তু ওইভাবে রাজনীতিটা করেছি আমাদের। ফলে আমি প্রিয়দার লোক, সুব্রতার লোক, সুব্রতাকে ভোট দিয়েছি। সুব্রতাকে 73 সালে যখন সুব্রতা ছেড়ে দিয়ে কুমুদা প্রেসিডেন্ট হলো, বহরমপুর কনফারেন্স, 8th কনফারেন্স, ওটা ছিল 7th কনফারেন্স, তারপর 8th কনফারেন্স, এগুলো সব হতো হিসেবে করে। এখন তো সব উঠে গেছে, এখন কনফারেন্স মানে সব উঠে চলে এলো, মহাসন্ধানের প্রতিষ্ঠা বার্ষিকী সব চলে এলো, আমাদের সব ক্ষেত মজুরা চলে এলো, কারখানার শ্রমিকরা চলে এলো, সবাই ছাত্র পরিষদ জিন্দাবাদ করছে। তখন সব ছিল না, যার আমি এইসব প্রতিষ্ঠা দেবো সব যায় না, আমি এইসব হিপোক্রেসি। আচ্ছা, এটা শোনা যায় যে ইন্দিরা গান্ধী যখন মারা গেলেন তখন নাকি আপনি লুকিয়ে কেঁদেছিলেন। লুকিয়ে? আমি তো তখন মানে আমি যেদিন ইন্দিরা গান্ধী মারা যান সেদিন রাজীব গান্ধীকে আমি সকালবেলা, মানে রাজীব গান্ধী ট্যুর করছেন বেঙ্গলে, সবাই জানে, ওই ট্যুরটার পুরো দায়িত্ব ছিল আমার হাতে। আচ্ছা। এই যে রাজীব গান্ধী খুব কাছে হয়ে গেছিলাম, শিলিগুড়ি থেকে জানে, এটা মমতাও জানে তখন। শিলিগুড়ি থেকে রাজীব গান্ধী ট্রেনে উঠছেন, বরকতদা রেলমন্ত্রী, পুরো রেলের দায়িত্ব আমার। মানে কে ট্রেনে উঠবে, কে ট্রেনে থাকবে, কোন ট্রেনে কে উঠবে, ও তখন কিছুটা গ্রুপবাজি আমিও করেছি যে আমাদের যাদের লোক আছে সব নেই।
তারা উঠে যাবে। প্রিয়দা সুব্রতার একটা এলাকা ছিল, তো বাকি তখন তো প্রিয়দা এসছে, প্রদীপ ভট্টাচার্য, এদের সব সুভদ্রা, এদের সব আমরা নিয়েছি। তো ওই রাজীব গান্ধী যে ট্রেনটা আমি তো তো আমি হতাম কি কোনো যাতে রাজীব গান্ধী মিটিয়ে যেতে পারতাম না। একবার শুধু পুরুলিয়াতে গেছি, তা শুধু গেছি, তা ট্রেন থেকে নেমে ওই গাড়িতে করে সব মিটিংয়ে গেলাম, আবার ফিরে এসে একশো রাজীব গান্ধী চললো, আমার চলে এলাম। একটা মিটিংয়ে আমার, তুমি তো কোনো মিটিংয়ে যাই না, আমাকে তো এইগুলো রাজীব গান্ধী আমার খাতা থেকে বলছো, তুমি তো দারুণ কর্পোরেট হাউসের মতো করেছো সব, মানে কোন গাড়িটা রাজীব গান্ধী উঠবে, কোনটা কে উঠবে, সব ম্যানেজমেন্টে আপনার সব দায়িত্ব ছিল। এবং কে ট্রেনে থাকবে, রাজীব গান্ধী কীভাবে খাবে সেটা পর্যন্ত তার সিকিউরিটি রবিকে দিয়ে সব জেনে নিয়েছি। আচ্ছা। একটা রাজীব গান্ধীর খাবার উনি কি বলে কি দিচ্ছেন, খেতে ভালোবাসতেন তিনি? না খেবে নর্মাল খাবার ছিল। তারপর তো উনি তো একটা সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্টের সঙ্গে করা হয়েছিল। উনি বলেছেন আমি কোনো ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট এসিও থাকবে না, আমরা থিয়েটার যেমন কম্পার্টমেন্ট ওই আমার একটা শুধু একটা ব্লিডিং লাইট দিতে বলেছিল, সেটা দেখবেন, ছবি দেখবেন। আচ্ছা আচ্ছা, দেখবো। হ্যাঁ। সেখানে তো সেই ট্রেনটাতে আমি সঙ্গন্দা আছি, প্রদীপ দাস ছিল সিনেমা দর্শক নিয়েছিলাম। আর আস্তে আস্তে আর আমি শুনলাম রাজীব গান্ধী ট্রেনে একটা স্টেশনে দাঁড়াবে, আমি এতে থাকবো, তখন তো মোবাইল টোবাইল নেই। আমি যখন থেকে Whistle দেবেন। ওয়াকি টকি আচ্ছা, ওয়াকি টকি। নিয়ে দেবো সঙ্গে সব 3 মিনিট রাজীব গান্ধী স্টার্ট ছিল একটা জায়গাতে, রাজীব গান্ধী মালা পড়াতে পড়াতে অনেক সময় হয়ে গেছে, তো 3 মিনিট হয়ে গেছে, আমি তো তো বুঝতে পারছি না ভিড়ে মাঝখানে টাইম দিয়ে দিচ্ছি। ऐसे बोलते माना तुम्हारा 3 मिनट कितना सेकंड में होता है, हम तो दोस्तों और साथियों बोले बोलते তোর শেষ হয়ে গেল, हमसे কি সরি স্যার কিছু মানে এসে বলেছে না তোমার ট্রেনে ইয়ে কি হচ্ছে, প্রদীপ দা আমি সব বসে আছি দিয়ে শুধু জ্যোতি সিং ইয়া কি হচ্ছে সব মানে মজা টজা হচ্ছে, ট্রেনটা জানলি তো সবসময় তার বক্তৃতা দিচ্ছে না, আবার যাবো আর একটা স্টেশনে তো বলছিলাম দেখো এটা বলছে क्या मेरा फीचर and you are the future prime minister of India, তো হচ্ছে হোয়াট ইজ ইউর ফিচার, মাই ফিচার ডিপেন্ডস অন ইউর ফিচার, বলছে বেটা মুখ চালা খায় না বলে এইসব মজা টজা করে আসছে। এইটা তো দারুণ ছিল। চটি হারিয়ে গেছে সৌগত রায়, আচ্ছা। তো আমাকে বলছে মানে তোমরা चप्पल खो गए, हमने हमारा तो चप्पल है मेरे साथ, तो हमने तो किसका था हमें सुना ओके स्टाफ आई जो बोल रहे सब कैटेगरी जा सब हमें तो बच्चे যেরকম সৌগত রায় না, আমি সৌগত আছে আর সৌগত রায়কে ডেকে সুব্রত বলছে এই রাজীব গান্ধী বলছে রায় তোমার চপ্পল হয়ে গেছে, সত্যি হয়ে গেছে, ওর লজ্জার বলতে পারে যে রাজীব গান্ধী তো তুমি স্যার চপ্পলটা নিলে, রাজীব গান্ধী একটা চপ্পল তুই নিয়ে তো মেয়েরা রাস্তায় নিল না গো, লজ্জা আর কি ভয় থেকে আচ্ছা আচ্ছা। সেই রাজীব গান্ধী চপ্পল করে নেই ও আয়া হ্যাঁ আমি করতে বলেছে বলে করলো। তো এরকম সব ট্রেনটা আমরা জার্নি করছি। আপনি তো নিজেও মানে বহু বছর ধরে লোকাল ট্রেনে যাতায়াত করেছেন। এখনো যাচ্ছে, এখনো এখন যান? আমার মান্থলি টিকিট আছে, তাই নাকি? এখনো আছে মান্থলি সিজন টিকিট, এক হ্যাঁ, বছর হ্যাঁ, এক বছর টিকিট করে আমি এটা কমফর্ট ফিল করি। রাজীব গান্ধী যেদিন প্রাইম মিনিস্টার হলেন, মানে যেদিন ইন্দিরা অ্যাসিস্ট্যান্ট হলেন, সেদিন ওখানে যে এসপি ছিলেন আমাদের এসআই আহমেদ, উনি আগে হুগলির এসপি ছিলেন, তখন তো অভিযুক্ত মিদনাপুর। রাজীব গান্ধী সকালবেলা ওই ইরিগেশনের বাংলোটাতে ছিলেন দোতলায়, ওটা পছন্দ করেছিলেন। বরকতদা ছিলেন একটা রেলের একটা গেস্ট হাউস করেছিলেন, সেটা উদ্বোধন আমি করেছিলাম, করে দিয়ে দেখেছিলাম সব ঠিকঠাক আছে। কোথায় এটা? রেল স্টেশন যে আচ্ছা, ওকে। পরে বরকতদা মন্ত্রিত্ব চলে পরে ওটা সব তুলে নিয়ে চলে গেল। আর সে অবস্থিত না, ভালো গেস্ট হাউস করেছেন, তো ওটা দুটো রুম করেছে, ভোলা সেন এবং বরকতদা ওখানে ছিলেন, তাও হচ্ছে। তা আমি ওখানে গিয়ে করছি, ওখানে ওই রাজীব গান্ধীকে দেখার যে কী করবে, আজকে তো লাস্টে তো আমার দীঘা টিঘা সব করে সব ট্রেন করে তারপর হচ্ছে এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে আমেথি যাবে না দিল্লি যাবে। তা আমি জিজ্ঞেস করেছি রাজীবজি, আমি তাম বাথরুমতে বেরোচ্ছে, তারপরে স্নান টান করে খালি গায়ে, তা আমি ঢুকতে পারতাম, আমাকে আটকাতে পারতাম না, কারণ আমি তো সব দেখাতে পারি। আমি राजीव क्या करेगा आप एयरपोर्ट से डायरेक्ट आमेठी जाएगा कि देर, अरे यार तुम क्यों सोचता है, ये मेरा अपना फ्लाइट है, मैं कौन डायरेक्ट पायलट होगा, हम खुद चला जाएंगे कहना। বলে আমার তো আজ আমার শরীরটা ভালো নয়, আমি কিছু খাবো না, কিছু ফল ফল গাড়িতে নিয়ে নিই, আমি ব্রেকফাস্ট করবো না, তেমন ঠিক আছে অ্যারেঞ্জমেন্ট হয়ে যাচ্ছে না। সঙ্গে তো বলা মানে তো আমাদের সব অ্যারেঞ্জমেন্ট তো গভর্নমেন্ট করছে, আমাদের দেখাচ্ছে সব হয়ে গেছে। তারপরে ওখান থেকে নেমে আমরা কাঁথিতে এসেছি একটা মিটিংয়ে। কাঁথিতে মিটিংয়ে কিছু লোক মানে শিশিরদের লোকেরা, শিশির আমার লোক, ওদের একটা লোক আছে, মানে সুভাষ দত্তরা এদের একটা লোক আপনার সাথে তো খুব ভালো সম্পর্ক ছিল। শিশিরদের এখনো আছে, এখনো আছে, ওর ছেলের সঙ্গে আছে, ছেলে আমার কাকা বলে এখন। আচ্ছা, ওদের বাড়িতে বললো সে আরো আরো ইতিহাস আছে। মানে শুভেন্দু বাবু এখানে এসেছেন, এই বাড়িতে এসেছেন? না আছে। আচ্ছা, তো এখানে তাও আছে। এবার এতে করেছি আমি
শুভেন্দু যখন রাজনীতিবিদ হয়ে গেল তখন তো আমাদের বিরুদ্ধে করছে না, কিন্তু ওর বাড়ির সঙ্গে আমার সম্পর্ক, ওদের সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক। এখনো ভালো মন্ত্রী সম্পর্ক। থাকলে আমার কাকা বলে যখন যা বলেছে এই কাজটা করে দিতে হবে, এটা করে দিতে হবে, সমস্যা এই যে উল্টো দিকে দেখছেন সবাই ওই ফেরিঘাটগুলো হচ্ছে সব ওর দেয়া। মন্ত্রী থাকলে সব অর্ডার হচ্ছে, এখন সেটা কিছু কমপ্লিট হচ্ছে, আচ্ছা। সবই শুভেন্দু নেতা। এখন সব বড় বড় কথা বলছে তো, কিন্তু ও করেছে আমার কথাতে, সব করেছে, সব জাতীয় করেছে। তো ও করেছে, তো আমি করেছি ওই ওখানে কিছু লোক গোলমাল করেছে, সেই ছবি সব তখনকার কাগজে বেরিয়ে গেছে। সুবোধ ভাজি উঠতে দেবে না, ডায়াসে উঠতে দেবে না। তা আগের দিন রাত্রিবেলা তখন ওই ওরা বলেছে, সুবোধ ভাজি লোকেরা বলেছে ছাত্র পরিষদের ছেলে একটা মিটিং করবে, দশটা বসবে একটু। তো আমাকে রাত্রি 1:30টায় দীঘার গেস্ট হাউসে এসছে, আমি তো বসে বাসে গান্ধী বান্ধি আসবে, ঢুকবে, তারপর রেস্ট নেবে, আমি তো বেরোবো, আমার তো কাছে কেয়ারটেকারের মতো। তো তার যে রাজনীতি বললে আছে করবে, কিন্তু অনেকগুলো ছাত্র পরিষদ আছে, খবরটা সব বসি আছে, তা হচ্ছে সবার সঙ্গে বসবো কি আছে, আর ওর এনার্জি প্রচণ্ড, তখন ম্যান ঠিক আছে না, বলে এমন একটা গোলমাল হয়ে গেল। তা আমি চলবে ছেড়ে দাও, তারপর ছেড়ে এত বলে সব গোলমাল ছেড়ে দাও, ফালসু গোলমাল। তো পরে আমি তো তাহলে কী করবো, এবার ওর মিটিয়ে গিয়ে তখন ওই গোলমালটা শুরু হয়ে গেল। ওই ধাক্কা ধাক্কি মারা কিছু কাগজে বেরিয়ে, ছবিও বেরিয়েছিল। তখন ও বলতো তাহলে যে সাধারণ পান্ডেকে খুব চিনত, সাধারণ তখন সাধারণ এমএলএ হয়নি, সাধারণ গিভ মি রিপোর্ট হু ডিড ইট, আই টেক অ্যাকশন এগেইনস্ট হিম। প্রচণ্ড খেপে গেছিল, মিটিংয়ে তো গোলমাল করছে, এত বড় একটা মিটিং, কাঁথিতে বিরাট মিটিং করেছে শিশিরদা, তো এই নিয়ে সবাই করেছে। সুবোধা খুব খেপে গেছে, প্রিয়দাকে বলছে, প্রিয়দা ইউ ডিড ইট, আই শো ইন দ্য নেক্সট মিটিং। প্রিয়দা তো ভয় কাঁপছে, সুবোধ মানে নেক্সট মিটিং আমার মারবে। তো আমার পর যে গাড়িটা ছিল রাজীব গান্ধীর পরে একটা স্পেয়ার কার, সেটা গাড়িতে ফাঁকা কার যাবে, তারপরে আমার গাড়িটা, তারপরে সব ওই অন্য সব ওই সব তো আনো। তো এবার যখন যাচ্ছি ওখানে তখন কাছে বলছে, তো তুই এ করো ওই আমি দেখেন, তো ও তো প্রিয়দা খুব ভয় খাচ্ছে, আর শুভদাকে কনভয় ঢুকতে দেয়, শুভদা ধর অ্যান্টি গ্রুপ বলে ও অন্য দিকে রয়েছে। এবার প্রিয়দাকে আমি তুমি আমার কাছে বসে কেউ কিছু করতে পারবে না, সুলতান আছে আমার কাছে, সাধারণ পান্ডে আছে, কিচ্ছু করতে হবে না, অ্যাম্বাসেডার গাড়ি তো সব করে, আর আমি তো আছি, তোর সাহস আছে কিন্তু আমাকে, তোকে গায়ে কিছু আসবে শুধু আমাকে মারবে, কিন্তু আমি কিছু করতে হবে না। তো আমি যখন ডায়াস থেকে রাজীব গান্ধী নামছে, তখন ওই আমাকে এসপি বললো, স্যার মান্নানজি মানে সব রাজীবকে পাশ জানতে দেন, ও অফিসার যেতে চাইছে, আমি তো আটকাতে পারি, ও কানে কানে কি বললো আমাকে, মানে এসপিকেও ঢুকতে দেওয়ার কথা নয়, তো ওখানে মিটিং হচ্ছে, মিটিংতে নামছে, সমস্ত বললো কি ও আমাকে, আমি খুব বললো মানে স্যার ও আমার জেলা এসপি ছিল, এসপি যখন যেতে চাইছে আমি তো আটকাতে পারি না, কী বলতে হচ্ছিল, তো কানে কানে কী বললো, বলতে গেছে গেলো যে এবার রাজীব গান্ধীর গাড়ি স্পিডে যাচ্ছে, কোনো রকমের নেই, কী ব্যাপার, কোথাও দাঁড়াচ্ছে, হাজার হাজার লোক আসছে দাঁড়িয়ে, কী ব্যাপার। এবার প্রিয়দা বলছে তাই নিজেরা ঝামেলা করলি বলে আজকে আমাদের এই মিটিংটা বন্ধ করে দিতে হলো। তো তা বললো যে কী করবে, তখন বললো যে এরম কী এইসব দেখ বান্নান এরকম খেয়াল করলো, এইসব কেন এইসব করলো, আমার চিন্তা না আমাকে মারবে, এখন পরের মিটিংয়ে আমি যাবো না, বাসগুলোর মিটিংয়ে যাবো না, এবার তুই এ কর, তোলে আমাকে নাড়তে আমি চলে যাও অন্য দিক দিয়ে। তাও ওদের রাজীব গান্ধী যারা গাড়ি চেঞ্জ করলো, আমার কিছু বুঝতে পারছি না, তখন অবধি আপনাদের কানে পৌঁছায়নি খবরটা? আমরা তো তখন তো মোবাইল নেই, কিছু নেই, আমার কিছু রাজীব গান্ধী স্পিড হচ্ছে, গাড়িতে উঠতে যাচ্ছে, নিজের ডাইভ করতে যাচ্ছে, দেখুন পলম মুখার্জি আর ওইখান থেকে তারা টেনে নিল, নিয়ে সিটে আর পেছনে বসিয়ে দিল, তখন আমরা বুঝতে পারিনি। তারপরে একটা জায়গা আছে কি আবার সাথে গাড়ি চেঞ্জ করছে, তখন আমাকে হচ্ছে মান্নানজি সব মিটিং ক্যান্সেল করে দো। আচ্ছা ক্যান্সেল কী করে দেবে, তাহলে যে মাম্মিকে গুলি কাট দিয়া। একটা স্লোগানের কথা বলবো, রায়বেরেলি ভুল করেছে, চিকমাংলুর করেনি, সিপিএম ভুলে যেও না, ইন্দিরা এখনো মরেনি। এটা আমাদের কমন স্লোগান ছিল। আচ্ছা, আমাদের বন্দে মাতরম স্লোগান ছিল, এই স্লোগানটা তো একটা কমন স্লোগান। কোন সময় এটা? এটা হচ্ছে 78 সালে 1 জানুয়ারি যখন মবলঙ্কর হলে আমাদের এআইসিসির অধিবেশন করে কংগ্রেসটা স্প্লিট করা হলো, তখন একটা কংগ্রেস হলো রেড্ডি, ব্রহ্মানন্দ রেড্ডি, যাকে ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট ইলেকশনে সাপোর্ট করেছিলেন এআইসিসি প্রেসিডেন্টে, তিনি বিট্টে করে ওই দলে যোগ দিয়ে দিলেন। আর একটা দল হলো ইন্দিরা গান্ধীর কংগ্রেস আই, কংগ্রেস আই, তা কংগ্রেস আর কংগ্রেস আই, কংগ্রেস রেড্ডি আর কংগ্রেস। তো তখন হলো কি ওই কংগ্রেসের তো এরও ইলেকশন হবে, এবার বাই ইলেকশন হচ্ছে, তখন ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে দাঁড়ালেন ওই কংগ্রেস হাট থেকে কে পাতিল, কে পাতিল আর কে পাতিল বোধ হয়
পরে আমাদের বীরেন্দ্র আচ্ছা। পাতিল উনি পরে পেট্রোলিয়াম মিনিস্টার হচ্ছেন ইন্দিরা গান্ধীর ক্যাবিনেটে। হুম। মানে ইন্দিরা গান্ধী যখন বিরোধী পক্ষে এমপি সিটে বাই ইলেকশন লড়ছে, তখন তার বিরুদ্ধে অপোজিশন লড়ছে, এই মহাজোটের প্রার্থী লড়ছে, তখন বীরেন্দ্র পাতিল। তখন ইন্দিরা গান্ধী জিতে দেন বা প্রায় ৭৭,০০০ ভোটে জিতেছিলেন, ৭৭ কত ভোটে জিতেছিলেন, মানে অক্টোবর মাসে, মানে 31 অক্টোবর, তার আগে কিন্তু একদিন নাই। তারপরে ইন্দিরা গান্ধী গেলেন লন্ডন, গেলেন 8ই নভেম্বর, এটা 78 সালে। তারপর 78 সালে ফিরলেন 22শে নভেম্বর, ইন্দিরা গান্ধী 22শে ডিসেম্বর ইন্দিরা গান্ধী মেম্বারশিপ খারিজ করলো। আর 19 না 20 তারিখে মেম্বারশিপ খারিজ, 18-19 তারিখে খারিজ করলো। তখন ইন্দিরা গান্ধীতে তখন চরণ সিং এর গভর্নমেন্ট হয়েছিল। তো তখন হয়েছিল ওই স্লোগানটা আমরা সবাই দিতাম, সারা ভারতবর্ষে কংগ্রেস কর্মীরা, যে রায়বেলি ভুল করেছে, চিকমাঙ্গলুর করেনি, হ্যাঁ। কিন্তু চিকমাঙ্গলুর মেম্বারশিপটা এনজয় করতে পারলো না, তাকে তখন তাড়িয়ে দিল ওখান থেকে। একটা মিথ্যে মামলা দিয়ে ওই রবি রায় তখন স্পিকার, তাকে দিয়ে একটা করলো, ওই ফলস রিপোর্ট দিল, দিয়ে সে প্রিভিলেজ কমিটি রিপোর্টে তার মেম্বারশিপ খারিজ করলো। পার্লামেন্টে পাস করাতে হয়, পার্লামেন্টে পাস করলো। আমার খুব মনে আছে 18 ডিসেম্বর বক্তৃতা দিচ্ছে, 18-19 ডিসেম্বর খুব সম্ভবত, ওই ডিসেম্বর 18-19 তারিখে সৌগতায় পার্লামেন্টে বক্তৃতা দিচ্ছে। তখন তো মন্ত্রী চরণ সিং গভর্নমেন্টে, সব ইতিহাস আছে। সৌগতায় তেল দেওয়া বন্ধ হচ্ছে, পেট্রোলিয়াম মিনিস্টার চরণ সিং, ইন্দিরা গান্ধী ফুয়েল দিচ্ছে না তেলে। এখন সব বড় বড় সব কথা বলে সৌগত। তো তাহলে দিয়ে বললো যেরকম ওই তেল দিচ্ছে না, তখন ওই পার্লামেন্টে বক্তৃতা হচ্ছে, কেন এখনো মেম্বারশিপ খারিজ, আর কত বয়ান দেবে, আর কত সব বক্তৃতা দেবে, সব চলবে, মানে তার মেম্বারশিপটা খারিজ হলো। খারিজ করা হলো। খারিজ করার পরের দিন 22শে ডিসেম্বর আমরা বাংলা বন্ধ ডাকলাম। বাংলা বন্ধ আমাদের একটা ছেলে মার্ডার হইল, বলাই হাজিরা বলে, রঘুনাথপুর উত্তরপাড়া। কারা মার্ডার করেছিল? মিছিলতে যাচ্ছিল, মিছিলে তখন যারা শাসক দল। একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে কংগ্রেসের জন্য পোস্টার মারা থেকে আপনার রাজনীতি শুরু। তো আপনি তো বরাবর কিং মেকার হয়েই রয়ে গেলেন, কিং হতে পারলেন না, তো এটা হয়নি, কিং মেকার হয়নি, আর কিং হওয়ার চেষ্টা করিনি। আমি মনে করি আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে গরিবের ছেলে। আমি কোন দ্বিচারিতা করিনি। আমি যেটা করি সোজাসুজি করি। আমি আমার বাবা স্বাধীনতার সংগ্রামী ছিল বলে গীতার সার্টিফিকেট দিয়ে নি না, মূর্তি বসায় নি। হ্যাঁ, আমি যা তাই বলি করতে। আবার আমি যখন সিপিএমের সঙ্গে তৃণমূলের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করেছি সিপিএমকে হারাবার জন্য, আমি টিকিট পাইনি, আমার টিকিট মমতা কেটে দিয়েছে। এই সিট তার ছিল না, কিন্তু আমার টিকিট কেটে দিল। আমি তাতেও কিন্তু জোটের বিরুদ্ধে বলিনি, জোটের পক্ষেই প্রচার করেছি। আমি কোনো দ্বিচারিতা করিনি। আমি যেদিন হেরে গেছি বিধানসভায়, সেদিন টেলিফোন করে বলেছি আমার বাক্সটা পাঠিয়ে দেবে, আমার বাক্সতে সব মালপত্র গোছানো আছে, আমার চিরকালই গোছানো থাকে আমার বাক্সতে, কোনোদিনই হয় না। আমার যে এমএলএসটার কিছু নেই, চাবি তোমাদের দেওয়া আছে, চাবি নিয়ে নেবে। আমি সঙ্গে সঙ্গে ঘর ছেড়ে দিই। কেউ আমি কোনোদিন করি যে হেরে গিয়ে কেউ করেছে, বড় বড় সিপিএমের বিরোধী লোক, বিপ্লবী বড় কথা বলে, কিন্তু 10 বছর হেরে গিয়ে পার্টি এমএলএসকে ঘর দখল করে গেছিল। কিরকম আন্ডারস্ট্যান্ডিং না, আপনার ক্ষমতার লোভ কখনো হয়নি? না। আমি মনে করি যে আমার পাশে যে ছেলেগুলো মার্ডার হয়েছে তাদের কথা ভাবি, তাদের ফ্যামিলি কিছু পায় না, আমি তবু কিছু পেয়েছি। আমি তো একটা অজপাড়াগাঁয়ের ছেলে, সাধারণ ঘরের ছেলে, শ্রমিকের ঘরের ছেলে। আমার বাপ দাদা 14 পুরুষকে কোনোদিন এমএলএ হয়নি, স্বাধীনতা সামনে কিছু হয়নি। আমার না পাওয়ার যন্ত্রণা তো নেই। আমি যা পেয়েছি যথেষ্ট পেয়েছি, এতবার এমএলএ হয়েছি, মানুষের কাছে সম্মান পাই, যেখানে যাই মানুষের করে। আমি দ্বিচারিতা করিনি যে একদিকে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো, আবার করবো কি বিজেপির ছাত্র দয়া নিয়ে থাকবো। আজ পর্যন্ত শুভেন্দুর বাড়িতে আমি দেখা করি, শুভেন্দুর সঙ্গে আমি কথা বন্ধ দেখা করিনি করলেন, শুভেন্দু আমাকে দিতে বলেন। আমি অসুস্থ হয়েছি, দেখতে গেছে। আপনাকে তো কাকা বলে ডাকেন। কাকা এখনো কাকা বলে, ওর মা আমাকে ভাই বলে। সোমেন মিত্রকে তো আপনি ছোটদা বলে ডাকতেন, তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? দাদার মতোই, দাদা ভাইয়ের মতো? আমাকে দিল্লি লেভেলে যেটুকু পরিচয় করেছে সোমেনদা। আচ্ছা, এই যে যতই আমি দিল্লি যখন লোককে চিনি আজকে, দিল্লির কংগ্রেস নেতৃত্ব আপনাকে কখনো বলেনি যে আপনি বাংলা ছেড়ে দিল্লিতে আসুন? না, একবার রাহুল গান্ধী বলেছেন, রাজীব গান্ধী বলেছেন, তখন সেবা দলটা আমার খুব, আমাকে সেবা দল দিয়েছে, কেন আমাকে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করার কথা হয়েছিল। কিন্তু তখন কাছে যাই যে আমার সে লোক যারা আমার বিরোধী ছিল তাদের গ্রুপরা জিতে, আমি তখন এলাম, তো আমার নামের লোক আমি প্রণব মুখার্জির লোক হয়ে গেছি। আমি কোনোদিন প্রণব মুখার্জির লোক নয়, তখন প্রণব মুখার্জি তো দল ছাড়বে, তখন হচ্ছে যে যুব কংগ্রেসের প্রেসিডেন্ট করলে, এই যে পুরনো সব কাগজের কার্টন দিয়ে দেখালো রাজীব গান্ধীকে যে হবে। তো তখন বললাম মান্নানকে এত ভালোবাসি, আমি লোকসভায় দাঁড়াতে বললাম, দাঁড়ালো না, না তাই মান্নান করলো। তখন বললো যে এরকম
ওই দলে চলে দিল, তখন বললে প্রেসিডেন্টটা সেই সময় সেই লোকটি আর অন্য লোককে করে দিলে, আমাকে না করে। পরবর্তী ক্ষেত্রে ভুল করেছে সেটা স্বীকার করেছিল, এবং আমাকে জানতে লাগলাম যুব কংগ্রেসের প্রেসিডেন্ট থেকে এখন তো দিল্লির রাজনীতিতে যদি নেহেরু গান্ধী ফ্যামিলি যদি তোমাকে না চেনে কোনো অসুবিধা নেই, চীনে যদি বিগড়ে যায় কোনো অসুবিধা আছে, রাজীব গান্ধী বিগড়ে গেছে। এবার আমি যখনই বলছি তারিক আনোয়ার বলছে দেওয়া যাবে না, আনন্দ শর্মা বলছে দেখো তোমার নাম বললে আনন্দ শর্মা প্রেসিডেন্ট, আমার খুব ভালোবাসে, আচ্ছা, আহমেদ প্যাটেল সব ভালোবাসে, গোলাম নবী আজাদ, অস্কার ফার্নান্ডেজ। ব্যক্তিগত স্তরে আপনার কার সাথে দিল্লির সব থেকে ভালো সম্পর্ক? আমার সবার সঙ্গে ভালো, আহমেদ প্যাটেল ছিল, অস্কার ফার্নান্ডেজ ছিল, আনন্দ শর্মার সঙ্গে ছিল, এখনো আছে আনন্দ শর্মার সঙ্গে। গোলাম নবী তো চলে গেছে, কিন্তু তবুও এখনো আমার সঙ্গে যোগাযোগ আছে, তারিক আনোয়ার সবই আমার সঙ্গে বেশ। ওই সময়কার যারা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, রামচন্দ্র রথ পরে চলে গেল দল ছেড়ে, এসব ছিল। যখন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের অংশ ছিল, যখন ছিলেন আর কি, তো সেই সময় যখন মমতাকে হারিয়ে দিয়েছিলেন ভোটে সোমেন মিত্র, তো সেই সময়টা কিরকম ছিল আপনার মনে আছে? দেখুন সেই সময়টা সোমেনদাকে সবাই দোষ দেয়, কিন্তু শুধু সোমেনদা দায়ী নয়, দুই দাহাজি সবাই আমাদের তখন, মানে পুরো দলটাকে আপনি বলছেন? হ্যাঁ, কংগ্রেস যারা দিয়েছিল অ্যান্টি মমতা সবাই দায়ী ছিল। কারণ তখন ভেবেছিল যে মমতা যে লাইনে যাচ্ছে বিজেপির সঙ্গে, এটা আমাদের সিপিএম মধ্যে লড়াই করছে, সিপিএম মধ্যে লড়াই আমরা করেছি, আমি কম অপদস্থ হয়েছি, কম মার খেয়েছি, আমার মিথ্যা মামলায় জড়িয়েছে কম, কিন্তু কথা হচ্ছে শুধু সিপিএম বিরোধিতা করার জন্য মমতা বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছিল, এটা আমরা মেনে নিতে পারিনি তখন। আচ্ছা, মানে একটা অ্যান্টি লবি তৈরি হয়েছিল। এটা মমতার নেতৃত্বে ও যেন বিদ্রোহী বিপ্লবী সিপিএম এর বিরুদ্ধে, আর আমরা সব সিপিএম দালাল। হ্যাঁ, আমাদের কিছু নেতা ছিল, তা মমতার দলেও কিছু নেতা ছিল সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে রাখতো, আবার আমার দলেও কিছু নেতা ছিল, আমাদের গ্রুপে ছিল। তো তখন এই হিসাবে তখন এই বিভাজনটা হয়ে গেল ওই বিজেপি প্রো বিজেপি এই নিয়ে। তাও তখন সবাই মিলে তাদের করলো যে সোমেনদাকে প্রেসিডেন্ট করতে হবে। আর সোমেনদা, আমি তখন বললাম যে আমি সোমেনদার থ্রু দিয়ে দিল্লির রাজনীতি সব পরিচয় কিন্তু সোমেনদা করিয়েছে। রাজীব গান্ধীর হেলিকপ্টার আমাকে তুলে দিয়েছে, রাজীব গান্ধীর হেলিকপ্টার আমাকে তুলে দিয়েছে, যেখানে গেছে সব রাজীব গান্ধীর কাছে। এই ঘটনার পরে কি মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিলেন যে তিনি কংগ্রেস থেকে বেরিয়ে আসবেন? আপনার কি মনে হয়? সে ওর কি কারণে সিদ্ধান্ত নিয়েছে আমি জানি না, কিন্তু যে সময় কংগ্রেস থেকে বেরোছিল তখন ও যেভাবে মানে প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছিল, প্রদেশ কংগ্রেসের বিরোধিতা করছিল, বিজেপির সঙ্গে একটা তার এগ্রিমেন্ট হয়েছিল, ফুল জোড়া ফুল, একটা ফুল জোড়া ফুল, এত অসুবিধা নেই। এবং যেভাবে বিজেপির পক্ষে করলো, বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করলো সঙ্গে সঙ্গে জানাচ্ছে, তখন থেকে এটা আমাদের বক্তব্যটা সঠিক ছিল, কিন্তু আমাদের ইডিওলজিটা তখন ছিল ঠিকই ছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখলাম সেই সময় মুক্ত চলে গেল তৃণমূল দলে, সেই সৌগতরা যারা তাড়াবার জন্য করে তারা চলে গেল তৃণমূল, যারা যারা সব মমতাকে তাড়াবার জন্য গেছে তারা তৃণমূলে গেল। আপনার কাছে অফার আসেনি কখনো তৃণমূলে যাওয়ার? তৃণমূল তো মমতা নিজে আমাকে লাইক করে, এখনো লাইক করে। ও তো একটাই রাগ যে সবাই আমার পায়ে পড়ে, আব্দুল মান্নানকে আমি অফার করার পরে সে আমার দলে আসেনি। মমতা আমার উপরে এমনি ব্যক্তিগত কোনো রাগ নেই, কোনদিন আমার বিরুদ্ধে কোনো বক্তব্য দিয়ে কথা বলেনি। হ্যাঁ, ওর আমলে আমাকে প্রেসিডেন্ট বসাতে হয়েছে বিধানসভা, এখানে লোকসভার সারা পৃথিবীকে, এটা একটা রেকর্ড যে একটা, আমি মানে সংখ্যালঘু সম্প্রদায়ের বলে বলছি না, মুসলিম বলে বলছি না, একটা বিরোধী দলের নেতাকে তার দলের এমএলএ আক্রান্ত করে তাকে প্রেসিডেন্ট বসাতে হয়েছে। ও তাহলে পার্থ চ্যাটার্জি সব ব্যঙ্গ বিদ্রুপ করে কথা বলেছে, আজকে উপরওয়ালা আছে বা পার্থ চ্যাটার্জির কি অবস্থা হয়েছে, পরিষদীয় মন্ত্রী তখন। সেটা হচ্ছে, এটি হচ্ছে মানে দুর্ভাগ্য যেতে আমাকে এটা করতে হয়েছে, তার আমলে এটা হয়েছে, তার কারোর মুখ্যমন্ত্রী আমলে এটা মানে প্রফুল্ল ঘোষের মুখ্যমন্ত্রী থাকালে মার খেয়েছে, তাকে কাঠে ছুঁড়ে মেরেছে, ওই যখন যুক্তফ্রন্টে ভেঙে দিয়ে যখন পিডিএফ গভর্নমেন্ট করেছিল। কিন্তু মমতার আমলে মুখ্যমন্ত্রী, মমতা তার আমলে তার বিরোধী দলের নেতা তার উপর আক্রমণ করলো, ওখানে তো বাইরের লোক আসেনি, আর আমার দলের এমএলএ তো মারেনি, ফুটেজ তার উপস্থিতিতে কারা মেরেছে সে দেখেছে, সেই এমএলএদের মারলো, তাদের কিছু ব্যবস্থা নিল না, আমাকে বেশি তাই মরেই যেতাম আমি, আর কিছুক্ষণ দিন বাইরে থাকতাম। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দেখতে এসেছিলেন? পরে দেখতে এসেছিল অ্যাপোলো হসপিটাল, পরে দেখতে এসেছিল, তখন সংবাদপত্রে বিভিন্ন প্রতিবাদ হচ্ছে সবাই। আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন। আমি জীবনে দুবার গেছি, আমি সেইবার কোনোদিন যাইনি। একবার হচ্ছে 94, একবার এতে মিটিং করতে এসেছিল কোথায়, এতে ভদ্রেশ্বরের মিউনিসিপ্যালিটি, তখন কংগ্রেস ভাগ হয়নি, তখন গেছো, তাও করতে পারি না, আমি ওখানে গেছিলাম। আর একবার হচ্ছে 2001 সালে ইলেকশনের পরে যখন উঠতে পারলো না, মানে মেজরিটি পেলে না, তখন আমি দেখা তারপর দিল্লির বাড়িতে অনেকবার গেছি, ভালো খাওয়াতো, সবকিছু করতো, নিজে রান্না করে খাওয়াতো, নিজে রান্না করে খাওয়াতেন, খাবারটা নষ্ট করে দিলে
সেদিক দিয়েও একটা আচ্ছা, কি খাইয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আপনাকে নিজের হাতে রান্না করে? নিজের বিভিন্ন সময় বিভিন্ন রান্না করে খাওয়াতো। যেরকম আপনার মনে আছে কিছু? হ্যাঁ, অনেক মাছ খাইয়েছে, মাংস খাইয়েছে, যখন যা পেয়ে সবাইকেও। তো খাওয়ানোর ব্যাপারে চিরকালই ছিল। আচ্ছা, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো পরিবর্তন হয়েছে? আপনি তো তাকে অনেক বছর ধরে দেখছেন। যে মমতাকে আমি ভেবেছিলাম যে একটা আইডিয়াল মমতা হবে, সেটা হতে পারলো না। হতে পারেননি? না। কেন কেন মনে হয়? কেন হচ্ছে আমি তো ব্যাখ্যা করি না। না, কি মনে হয় আমি কেন হতে দেখেছি পারেনি? তখন যাকে যে কতটা কারণে পরিবর্তন দেখেছেন? যে কারণে তখন আমি করতাম, শ্রদ্ধা করতাম তখন, এবং ওর পক্ষে আমি প্রচারও করেছি। আমি ক্যান্ডিডেট হয়নি, কিন্তু প্রচারও করেছি। তবুও ভেবেছি ওকে মুখ্যমন্ত্রী দেখতে চাই। কিন্তু সেই কারণটা চলে গেল আমার। সেই কোন জায়গায় যে মানে আফসোসটা হয়ে গেল যে আমি যা চেয়েছিলাম সে পাইনি। আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য, আমি ক্যান্ডিডেট হতে পারি তার জন্য কোনো কি চেয়েছিলেন সেটাই আমি জানতে যেভাবে আদর্শ মুখ্যমন্ত্রী হবে একটা আমি যেমন পপুলেশনকে দেখেছি, আমি অতুল ঘোষকে মুখ্যমন্ত্রী পপুলেশনকে দেখেছি, অজয় মহিলা, সিদ্ধার্থ রায়কে দেখেছি যে তাদের বিরুদ্ধে কেউ কোন করাপশনের চার্জ আনতে পারতো না। আজকে মমতাকে যে কোনো লোকের চিট ফান্ডে যখন আমি দেখতে পেলাম গরিব লোকগুলোকে যেন মানে টাকা লুট করেছে তার লোকেরা, মমতার একটা ছবি বিক্রি হচ্ছে 1,86,00,000 টাকায়, এসব মানুষ বুঝতে পারে না। এবার তখন যেন সেটিং করে, বিজেপির সাথে সেটিং করে সব চিট ফান্ড থেকে কেসে বেঁচে গেল, একটাও কিছু হলো না। সুপ্রিম কোর্ট রায় দিল, সে কিছুই হয় না। এখন সুইফট হোসেন বেল পেয়েছে, এখন যুক্ত নাই। আদৌ কি অপরাধীরা ধরা পড়েছে করেন? এত লোক, আমি 158 জন লোক, মানে প্রায় 200 জন তো হিসেব করলো, আরো তো অনেক আমি লিস্ট পাইনি। তাহলে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মুখ্যমন্ত্রী হতে পারেননি? আমার চোখে আমি তাকে দেখবেন না। যে গুণগুলো তার থাকার ছিল বা মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলতো, তার যে মানবিকতা, যাই সব দেখতাম, সেগুলো মুখ্যমন্ত্রী হওয়ার পর উঠে গেল। তার মুখ্যমন্ত্রী একবার 200 জনের মতো লোক চিট ফান্ডের টাকা লুণ্ঠিত হলো, একটা লোকের বাড়িতে যেতে পারলো না। এখন এসআইয়ের জন্য বাড়িতে যাচ্ছে। হ্যাঁ, সবটাই নাটক না? যে মুখ্যমন্ত্রী কয়েকজনকে এমএলএ নমিনেশন দেওয়ার জন্য করে ফাঁস দিতে গেল, কংগ্রেস এমন যে আমি মানবো না ক্রিমিনাল, তাদের দলের মন্ত্রী করলো, তাদের কেন্দ্রীয় মন্ত্রী করলো, তাদের দলের এমএলএ করে নিল, তারা সবাই তার দলে যোগ দিয়ে দিল। হ্যাঁ, অদিত ছাড়া। এক্স্যাক্টলি, এখান থেকে আমার নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে 96-তে কংগ্রেস ভালো রেজাল্ট করেছিল, তাও বামফ্রন্টকে আটকানো গেল না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই গলায় দড়ি দেওয়ার যে বিষয়টা, সেটা একটা হয়েছিল। ওইটাও তারপরে কি, যেটা ওটাই কি কারণ কি মনে হয়? না, ওটা আরো সিট আমরা পেতাম, তো 110টা সিট আমরা পেতাম, 10-15টা। সেটা অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পছন্দ মতো লোককে নমিনেশন, সুমনদার জোর করে গায়ের জোর কেটে দিয়েছে কিছু লোকের নাম্বার। দিল্লি পারমিশন দেওয়ার পর তা কেটে দিয়েছে, যেমন ডায়মন্ড হারবার, রানাঘাট, এসব করেছিল কিছু ক্ষেত্রে। তো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় গ্যাস হয়েছিল। কিন্তু যেটা করলো, যেটা মানে 96 সালে আদার পর যেটা সোমেনদা যেটা করলো, কারণ তখন আমি একটু প্রতিবাদী কণ্ঠ হয়ে গেছিলাম। আমি সোমেনদার অনেক কিছু অন্যায় পছন্দ করতাম না, এবং আপনি সেটা প্রকাশ্যে বলতেন। আমি কাউকে কোন তোয়াজ করে কথা, সোমেনদাকে বলতাম তোয়াজ করে। কেউ কেউ সোমেনদার নাক ডাকার মধ্যে সুর দেখতে পেত, কেউ সোমেনদার মানে মুখ্যমন্ত্রী, আগামী দিনের মুখ্যমন্ত্রী বলে বেড়াতো। সোমেনদা উত্তরপ্রদেশের পরে সভাপতি বলতো, আমি একটু অন্য ভিন্নভাবে বলতাম যে কেউ পরে সভাপতি হলে, নূর সভাপতি হলে বলবে সোমেনদা উত্তরপ্রদেশের পরে সভাপতি। সে কি উত্তরপ্রদেশ হতে পেরেছে? দেবগৌড়া প্রধানমন্ত্রী হয়েছে, সে তো বলতে পারে যে আমি নেহরুর পরে প্রধানমন্ত্রী হয়েছে ওখানে। তো সে কি নেহরু হতে পেরেছে না ইন্দিরা গান্ধী হতে পেরেছে? তো আপনার সোমেনদা হাসতে বলতে, এই বান্নানের কাছে আমার প্রশংসা করবেন, আমি এইসব চামচাবাজি করে কেন? আমি পরিষ্কার বলছি সোমেনদার কাছে, সোমেনদা এইসব চামচাবাজি করেন কেন? এইসব তেল দিতে পারেন মানে সোমেনদার না, সোমেনদার ভালো কাজ তো প্রশংসা করতাম। বললাম তো, সোমেনদার একজন দক্ষ সংগঠক হিসেবে যেভাবে কাজ করছেন, কিন্তু সোমেনদার এই যে চামচাবাজি করে সোমেনদাকে এইসব কথা বলতে আমি সেগুলো পছন্দ করতাম না, প্রতিবাদ করতাম। সোমেনদা যেটা করলো, তখন থেকে এবার আমাকে একটু সাইড করতে শুরু করলো আর কি। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন গাড়ির বনেটে উঠে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, সেই দিনটার কথা আপনার মনে আছে? আচ্ছা, আলাপন তো তখন ওখানে ডিএম ছিল ওই জেলার। তো মনে আছে, মানে কাগজে দেখেছি, আমি তো ওখানে যাইনি, কাগজে দেখলাম কিছু। তখন তো এত চ্যানেলও হয় না যে কিভাবে নাটক করছে। তা সেই সব না করলেই ভালো হতো। কিন্তু তারপর হলো কি, সেই লোকগুলি চলে গেল মমতার দলে। আবার সোমেনদার জন্য আমরা লড়াই করলাম, প্রেসিডেন্ট করে, সেই সোমেনদার মমতাকে যখন তাড়িয়েছে, তখন কিন্তু আমরা কেউ নেই, কেউ বলে আব্দুল মান্নান তাড়িয়েছে। আমি বলে, হ্যাঁ, এই যে যারা তাড়িয়েছে তাদের একটা অংশের মধ্যে আমি ছিলাম, আমার স্বীকার করে লাভ নেই, আমি আমার দোষটা স্বীকার করি। আমরা আমাদের অ্যাসেসমেন্ট ভুল ছিল, হয়তো আরো তো একটু ম্যানেজ করে থাকলে হয়তো ভাঙতে হতো না। কিন্তু আমরা তখন একটা পড়ে বুঝতাম যে একটা অন্ধবিশ্বাসে বিজেপি বিরোধিতা করতে গিয়ে আমরা ভাবলাম ও বিজেপির লোক হয়ে যাচ্ছে। কারণ যেদিন ওকে তাড়িয়েছে 22শে ডিসেম্বর, খুব সম্ভবত 1978 সালে, 1998 সালে 22শে ডিসেম্বর, আমরা সেদিন, আমি এবং সুলতান আহমেদের বউ জানে, ও তখন তো এমপি, আমরা সুন্দরবনে আছি। আচ্ছা,
আমি একটা গভর্নমেন্ট ট্যুরে গেছি, তো সুলতান বললো আমিও যাবো, আমি তো কমিটি মেম্বার না, যাবো, হ্যাঁ যাবে। স্পিকার বললো হ্যাঁ তুমি নিয়ে আসো। আমি সুলতান বন্ধু লোক, সুলতানের পুরো ফ্যামিলি নিয়ে গেছে, যে ডাক্তার সেটা আছে সেও গেছি সব, ভাইপেটের বোধ হয় কাউন্সিলর হয়েছে, ওরা সব গেছে, বাচ্চা হচ্ছে তার সব দিয়ে। আমি তো চলো তুমি যাই বলছি, চলো সুন্দরবন তখন দেখো নি, সুন্দরবনে তো গাড়িতে গিয়ে দেখার না, পাহাড়ে জাহাজে থাকতে হবে। তো কদিন ছিল লঞ্চের মধ্যে থাকতে হবে, হ্যাঁ। চিত্রকলা ছিল। তা আমরা ওখানে দাঁড়িয়ে তখন আমাকে ওখানে টেলিফোনও নেই, আর তখন তো মোবাইল হয়নি, তখন সব তো হয়েছে, কিন্তু সেইবার তো মোবাইল নেই। সুলতানের কাছে মোবাইল ছিল, আমাদের কাছে মোবাইল ছিল না। তা তো আমার কাছে ওখানে গিয়ে তো কী করে কোনো খবরের মোবাইলে কোনো রেঞ্জ নেই, কলকাতার গেটটা কলকাতায় পাওয়া যায় না, তার ওখানে গিয়ে হতে হয়। তো আটটিতে সব খবর নিতে, তখন বললো রেডিওতে একটা যেতে তাড়িয়ে জাহাজ। আমরা ওখানে সন্দেশখালি এলাম, আমার তো নিজেদের জাহাজ আছে, সন্দেশখালি এলাম, সন্দেশখালিতে ল্যান্ডলাইনে কথা উল্লেখ করবে, বললো হ্যাঁ আজকে তাড়িয়ে তার মানে ও চলে গেছে আর কি, আলাদা দল তৈরি করছে, তাহলে আর কিছু করে না। কিন্তু আমি সুলতান কেউ ছিলাম না ওখানে। তো পরবর্তীতে সুলতান তৃণমূলে জয়েন করলো, আমি জয়েন করিনি, কারণ আমি মনে করছিলাম যে না, একটা আদর্শ নিয়ে আছে, একটা পার্টিতে আছি, কিছু পাওয়ার জন্য একটা। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন আপনি যদি তৃণমূলে যোগদান করেন তাহলে তিনি আপনাকে স্পিকারের পদ দেবেন। সেটা বলেছে তো, ও তো বলেছেন তা কেন্দ্রীয় মন্ত্রী করবে বলেছে, যদি আমি আমার লোকসভা কেন্দ্রীয় মন্ত্রী করবেন বলেছেন। 2009 সালে তো রেখা দিয়েছে, সিদ্ধার্থ রায় বলেছে মান্নানের জন্য সিটটা হোক, হুগলি সিট রেখে দিয়েছিল, রত্নাদের তো দাঁড়াতে চাই না, আমি তো কিছু লোকের বসে জানাতে দিকে দাঁড়াও তৃণমূলে, কারণ কাকে দেবে অন্য দেবে, তো একটা ভালো ফ্যামিলি মেয়ে, তো আমাকে তো দিতে চাই না তা নয়, কিন্তু আমি আমার নীতি আদর্শ বিশ্বাসে কোনো দলে যাবো না, কোনো পাওয়ার জানা যাবে না। আমি 2011 সালে টিকিট পাইনি, তখন তো আমাদের পার্টিও দায়ী ছিল, আমাদের প্রেসিডেন্ট, বললাম তো দ্বিচারিতা আমি করতে পারিনি, আমি কোনদিন দ্বিচারিতা করতে পারিনি যে আমি বিজেপির বিরুদ্ধে কথা বলবো বা বিজেপির সাহায্য নিয়ে থাকবো, এইটা আপনি করতে পারবেন না। আমি এতে কথা না থেকে, কোনো লোকসভা বা এসব সদস্য না থেকে, সরকারি পদে না থেকে, আমি হেরে যাওয়ার পরে বিজেপির বাংলো ছাড়বো না। রাহুল গান্ধীকে 24 ঘন্টার মধ্যে বাংলো ছেড়ে দিতে হয়েছে, তুগলক লেন। আমি এসব বিচারিতে করি না, আমি এমএলএ হেরে গিয়ে 1 ঘন্টাও আমি থাকিনি, যখন রায় বেরিয়েছে সমস্ত চাবিটা দিয়ে দিতে বলেছি, আমার ব্যাগটা বের করে নিয়ে চলে আসছি। আমি কোনোদিন শিবকে এই সুযোগটা নিইনি। হ্যাঁ, তো এটা আমি দ্বিচারিতা করতে পারিনি, কিন্তু অনেকে এটা দ্বিচারিতা করেছে। কেউ বলেছে মমতা একটা স্বৈরাচারী, ইলেকশন কমিশন মানে না, সব কত কি বলেছে, তারপরে গিয়ে আবার তৃণমূলে জয়েন করেছে, দেবী দুর্গা আবার কত কি বলেছে। আমি এসব করতে পারি না, আমি মমতাকে দেবী দুর্গা বলিনি, ডায়রিয়া বলিনি। আমি মমতার পলিটিক্স অ্যাটাক করি, তাকে আমি বিধানসভা তো পলিটিক্স আমি অ্যাটাক করেছি, আমি খুব ব্যক্তিগতভাবে আক্রমণ করিনি। এখনো তো মমতার পলিটিক্স আমি অ্যাটাক করি, এখনো আমার জন্মদিনে যে তথাকথিত জন্মদিন, আমার মিষ্টি পাঠাবে, মানে ওটা তো আমার নয়, সার্টিফিকেটের জন্মদিন, ওর আমার মিষ্টি পাঠাবে, কার্ড পাঠাবে, জন্মদিন শুভেচ্ছা পাঠায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আপনি মিষ্টি পাঠান? না, পাঠাই না, কারণ আমি তো জানি ওটা জন্মদিন নয়, আর ওটা পাঠালে যেদিন জন্মদিনটা পাঠালে অস্বস্তি বোধ করবে, ওই জন্যই পাঠাই না। তবে এটার উত্তরটা দিয়ে যেটা পাঠাই, আমি যেহেতু তো মনে করে দিয়ে চাই, কিন্তু ওইটা পছন্দ করে না যে আমার যেটা জন্মদিন নেই সেটার সময় আমাকে জন্মদিন বলে জানাবে। বিধানসভার একটা ঘটনার কথা বলবো, যেদিন আপনাকে সাসপেন্ড করা হয়েছিল, আপনার মনে আছে? সেই দিন তো আমার প্রেসিডেন্ট বসাতে হলো, সেই দিন তো আমি হামলা হলো। ও, সেই দিনটাই হয়েছিল। আমার দলের এমএলএ আমার মারলো, কে মেরেছে আমি সবই জানি, কিন্তু কি হয়েছে ফুটেজটা মমতাও জানে, মমতার সামনে হয়েছে তো, পার্থর সামনে হয়েছে তো, স্পিকারের সামনে হয়েছে তো, কিছু করেছে? কিচ্ছু করেনি। এটি হচ্ছে দুর্ভাগ্য মমতা, যে ওর আমলে একটা রেকর্ড হয়ে রইল বিধানসভাতে, যে হয়েছে, তার আমলে হয়েছে। আপনি তাদের নাম নিতে পারবেন না, আমি যেটা প্রমাণ করতে পারবো সেটা নাম নেবো না। তা আমি এগুলো তো বলছি যে আমি দ্বিচারিতাটা করি না। সেই দুঃখটা তো আপনার মনে রয়ে গেছে এবং সারা জীবন থাকবে। কি এই দুঃখটা যে এইরকম হয়েছিল? আমার বলে না, এটা আমার বলে, এটা বিধানসভার লজ্জা। এটা গণতান্ত্রিক যে মূল্যবোধের রাজনীতি, গণতান্ত্রিক একটা মন্দির বিধানসভাটা, সেখানে বিরোধী দলের নেতা কেন যে গৌরাঙ্গ মার খেয়েছিলেন, কোর্টের অর্ডারে তার এফআইআর করতে হয়েছিল, আমি করিনি এফআইআর। এটা লজ্জা, লজ্জা কোথায় থাকবো? যে একটা গণতান্ত্রিক দেশে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সামনে তার দলের নেতারা তার একটা বিরোধী দলের নেতাকে আক্রমণ করছে, এক্স্যাক্টলি স্পিকারের উপস্থিতিতে, একটা লোক সাসপেন্ড হলো। একেবারে এটা বিধানসভার কি করছে? আমি বিধানসভায় ও যে ভাঙচুর করেছে বিধানসভা, তার ছবিটা দেখাচ্ছিল। তো তুমি তো পার্লামেন্টে কি করেছো? তুমি তো এসব বিধানসভা ভাঙচুর করেছো। বলবো না আমি এটা বিধানসভা, আমি বলবো ম্যাডাম আপনি যা করেছেন সব ঠিক করেছেন, তোর বিভাগ হবে নাকি? সেটা বলার জন্য আমাকে আক্রান্ত হতে, আমি মরেই যেতাম। আমি যদি হসপিটালে না যেতাম, সেই 1 ঘন্টার মধ্যে আপনি যেটা বলছিলেন, শিকর মুখার্জি যদি না আসতেন, আমি মরে যেতাম।
আচ্ছা, এই যে অপোজিশনের লিডার হওয়ার সব থেকে বড় চ্যালেঞ্জটা কি আপনার কি মনে হয়? অপোজিশন পার্টির তার দায়িত্ব হচ্ছে সরকারের এসব বলে প্রশংসাকে করবে, ভালো কাজকে মন্দ করবে। নিশ্চয়ই ভালো কাজকে আমি প্রশংসা করবেন। প্রশংসা করলাম না হয়তো। যেমন অনেক বিল আমরা বলতে পারি যে আমি এই বিলের সমর্থক, বিরোধিতা করছি বলতে পারবে না। আমি এই বিলকে বিরোধিতা না করেই বলছি। আচ্ছা এটা যে আমাদের এতে সংসদীয় ভাষা কতগুলো আছে, আচ্ছা। সে বিরোধী পক্ষ আমি সবসময় সরকারকে সমর্থন করছি বলবো না, আমি বিরোধিতাও করছি বলবো না, কিন্তু আমি আমার বক্তব্যটা বিরোধিতার মধ্য দিয়ে, আমি সমর্থনের মধ্য দিয়ে বিরোধিতা করা যায় সেটা বলবো। যে আজকে এই বিলটাকে আমি পুরোপুরি সমর্থন করতে পারতাম যদি আপনি এই আর্টগুলো মেনে নিতেন, কুড়িতে থাকবে, তবেই তো আমি এটা করতে হয় না। দ্বিতীয় হচ্ছে সরকার পক্ষের উচিত যখন বিরোধী পক্ষে কোনো কথা বলবে তখন এর ধৈর্য নেই এবং বিরোধী পক্ষের প্রতি সম্মান নেই। আপনি জানেন বিধানসভায় এক্স এমএলএদের পেনশন চালু হয়েছিল কাদের জন্য? কংগ্রেসের এমএলএরা খেতে পেত না, ভিক্ষে করতো, ছবি বেরিয়েছিল কাউকে। হালিম সাহেব তখন ঠিক করলো যে কয়েকজন এমএলএ হালিম সাহেবকে চিঠি লিখলেন, তখন আমাদের তো মাইনে পেত 205 টাকা, এমএলএ থাকার তখন 220 টাকা মাইনে পেত, 250 টাকা মাইনে পেত। কত সাল এটা? এটা 72 সালে 250 টাকা মাইনে পেত। আর কমিটি এত ছিল না যে কমিটি মিটিংয়ে জানে। এখন তো কমিটি মিটিং হলেই মাসে এখন 93,000 টাকা, 31 মাসে হলেই 93,000 টাকা আর হলো, এসব ছিল না। তখন হালিম সাহেব ঠিক করলো এক্স এমএলএদের পেনশন চালু করবে। যদি বাবুকে বললেন যে বললেন যে হ্যাঁ কংগ্রেসের এমএলএ গুন্ডামি করতে আমাদের মারধর করেছে, কিন্তু চুরি চামারি করেনি। সবাই দু একজন চোর চমার ছিল, কিন্তু সবাই না করে এক কাজ হালিম সাহেবকে বললো তুমি মনে করেন দেবে, আপনি যদি মনে করেন দেবে। হালিম সাহেব চালু করলেন স্পিকারদের নেক্সট এমএলএদের পেনশন। তারপর থেকে হলো এটা এখন গোটা ভারতবর্ষে প্রায় হয়ে গেছে। এবং এমএলএ হচ্ছে যে সিটিং এমএলএদের যখন বাড়বে এক্স এমএলএদেরও বাড়বে, সিটিং এমপিদের যখন বাড়বে এক্স এমপিদেরও বাড়বে। আচ্ছা, সব এক্স এমপি তো কংগ্রেসের, তখন কোথায় বিজেপির এমপি ছিল? কি হচ্ছে যেহেতু কংগ্রেসের এমএলএরা পাবে, সিপিএম এর এমএলএরা পাবে, সেই জন্য এক্স এমএলএদের পেনশন বাড়েন। সেই হালিম সাহেবের আমরা যা হয়েছিল 15 বছর আগে এখনো তাই, কিন্তু যেহেতু ওরা পাবে। হ্যাঁ কংগ্রেসের যতবার বলে গেছে, আমি লিডার অফ দ্য অপোজিশন থাকলেন বলেছি হ্যাঁ দিচ্ছে, এড়িয়ে যেত সবসময়, মমতা মিটিং এড়িয়ে যেত, করতো না। আর স্পিকার তো কিছু করারও ক্ষমতা নেই, তো মমতা যা বলো তাই। আমি ফ্রেন্ড বলেছি ওদের পার্টির অনেক এমএলএ বলতে না একটা কিছু, সেই কখন তখনকার আমরা আমাদের 12,000 টাকা পেনশন হচ্ছে, 6,000 টাকা রেট। 12,000 টাকা? হ্যাঁ। আর এখন একটা এমএলএ তখনকার আমলে যা পেতো প্রায় 9,000 টাকা, 6,000 টাকা তো মাইনে পেত। আর এসব নিয়ে আর ওই এতে তো 4টে মিটিং অ্যাটেন্ড করলে মাসে, প্রতি সপ্তাহে 5 দিনের গ্যাপে, তাহলে 350 টাকা করে পার ডে পেতো, 3 দিন তাহলে 10,500 টাকা পেতো। এখন এমএলএ মিটিং অ্যাটেন্ড করুন না করুন, 2টো মিটিং অ্যাটেন্ড করবে, সে যদি সেই কমিটি মিটিংও না, যেদিন আসবে সেই দিন যে কমিটি মিটিং হবে তাতেই অ্যাটেন্ড করবে, হয় না কোনো দিন করে স্পেশাল ইনভাইট হিসেবে সব মিটিং করে। মানে ধর এমএলএ যে 2টো কমিটি মেম্বার, সব 2টো করে কমিটি মেম্বার থাকে, সে 2টো কমিটি কোনোটা আসতে পারেনি, তার মিটিং যেদিন আছে তার তো 1 মাসের টাকা বাদ চলে গেল। সেই জন্য করলেই তাকে যেদিন আসবে, যেদিন সেদিন কোনো না কোনো কমিটি মিটিং হবে, তো 45টা কমিটি তো রোজ মিটিং হয় না, সেই টাকাটাই পেয়ে যাবে সে না, সেই দিন সে স্পেশাল ইনভাইট স্পিকার একটা পারমিশন নিয়ে চলে যাবে মিটিং। ও ওকে। এটা কি সে তার মানে পুরো এখন তার সে 93,000 বা 90,000 পাচ্ছে হ্যাঁ, ডেলি অ্যালাউন্স। তারপর মাইনে তারও যা বেড়ে গেছে, একটা এমএলএ 1.5 লাখ টাকা, সেটাও পাচ্ছে। 1.5 লাখ টাকা পায়, কিন্তু এক্স এমএলএতে ওই 12,000 টাকা ম্যাক্সিমাম পেনশন আর 6,000 টাকা মানে এই ডিসক্রিমিনেশনটা এখনো রয়েছে। রয়েছে। মানে কি এটা মেন্টালিটি কংগ্রেসের লোকেরা পাবে, এই একটা মেন্টালিটি কমতে বুঝলেন। বঙ্গভবনে ভাড়া ছিল আগে এক্স এমএলএদের ভাড়া, এমএলএদের থেকে ভাড়া একটু থেকে বেশি, যেহেতু ওর দলের এমএলএ বঙ্গভবন করে যেতে হয় না, কংগ্রেসের লোকেরা যে বেশি যাবে, কি সিপিএমের লোকেরা যাবে, ওদের পার্টি সে না, ভাড়া 900 টাকা না 700 টাকা করে দিয়েছি এক্স এমএলএদের ভাড়া, সিটি এমএলএদের আছে। আচ্ছা, এখন যে বিরোধী দলগুলো আছে তাদের সব থেকে বড় দুর্বলতাটা কি আপনার কি মনে হয়? সব থেকে বড় দুর্বলতা কি? দলবদ্ধ যে গণতান্ত্রিক প্রথা এমনভাবে নষ্ট করছে শাসক দল, তার প্রশাসন দিয়ে। আমি দেখেছি 7টা যখন লিডার অফ দি অপোজিশন আমার আরামবাগে গোলমাল করছে সিপিএম এর, আমি 7টা থেকে এলাকায় ভিজিট করতে পারছি, ডিএমকে একটা চিঠি পাঠিয়ে দিলাম, ডিএমকে যখন তুমি অ্যাটেন্ড করো আমাকে 7টা, তারপরে ওকে ডাকতে হবে, সাথে খুব ভদ্রলোক ছিলেন তো, ও ডাকছি আমি ওকে ডাকছি মানে যাবে, এখন আপনি একটু ধাম পাবেন, এই যে সিপিএম লোকের অত্যাচারটা করছে, তখন আপনি ধমকালেন, তোর ওরা করে, ওরা কিছু করতে পারবে না, ডিএমরা সব তো শাসক দলের, আপনি বলবেন, তারপর তো লোকগুলো একটা সহজ পাবে। তো গেছে ডিএম দিতে পারে না, এই ডিএম বলতে সেদিন রাইটার সেভেনের মিটিং ছিল, এই ডিএমকে পাঠিয়েছি,
অ্যাডিশনাল স্পিকার পাঠিয়েছে। তার সপ্তাহ ধরে তুমি আমি করলে না তো আমি হ্যাঁ আমি দেখেছিলাম আপনাদের এইগুলো কেন ব্যাপার জন্য আপনাকে করলেন স্যার আমার আমি দেখছি স্যার আমার যে করার জন্য দেখছি আমরা অপোজিট অ্যারেস্ট করছি স্যার বড় থানা ডায়েরি করতে আমি দেখছি স্যার ওরা এক্সপিরিয়েন্স শেষ করে দিল, কিন্তু রেসপন্সটা করলো। আর আমি যখন জবাব দেওয়া পয়সা আমি যদি কোনো ডিএমকে বা এসপিকে ফোন করি ফোন ধরবে না। হ্যাঁ তো আমার সঙ্গে অনেকের ব্যক্তিগত খাতির ছিল, তারা কত ফোনে কথা বললে না, অনেক সেক্রেটারি মেয়ের ফোন থেকে বা বউর ফোন থেকে আমাকে ফোন করতে তাই ভয়তে ফোন টাচ হচ্ছে। ফোন ট্যাপ হওয়ার একটা ভয় ছিল। কোনো অফিসার আমার অফিসে আসতে পারতো না। আর আমি যখন লিডার অফ দ্য অপোজিশন নয়, আমি যখন একটা কমিটির চেয়ারম্যান, আমি সেক্রেটারিদের ডাকতাম আমার ঘরে আসতে চিফ হুইপ। এটা কিন্তু জ্যোতিবাবু করতেন। জ্যোতিবাবু অফিসারগুলোকে তার দলের লোকেরা যা গুন্ডামি করেছিস তো করবে না, কিন্তু এটা জ্যোতিবাবু কোনোদিন করেন যে ওই অপোজিশন ডেকেছে ওরা যাবো না। মানে অপোজিশনকেও জ্যোতিবাবু শ্রদ্ধা করতেন হ্যাঁ। এবং তাদের কথার মান্যতা দিতেন। আমি তো আরামবাগে প্রথম এমএলএ যখন হয়েছি তখন হচ্ছে কি আমি দেখলাম এতে ওই আরামবাগে কিছু লোক খুব অত্যাচার করছে তো জ্যোতিবাবুর কাছে যাবো, তখন তো বুঝতে পারিনি তো মাঠে ময়দানে রাইতে করে জ্যোতিবাবুর মতো লেজেন্ডারি ফিগারের কাছে আমি কি কথা বলবো তো সাহসই করতে পারছি না। তা আমি করলাম কি আচ্ছা ঠিক আছে যাই, ডিজির কাছে যাই। আচ্ছা তখন সবেমাত্র ডিজির পোস্টার সবেমাত্র হয়েছে, সেই ডিজি অবশ্যই ঘন্টা ওনাকে ডিজি হয়েছে। তা আমি ডিজি 3 তলায় বসেন গেছি রাইটেছে। তা আমি ঢুকতে তা বলছে যে আমি তবে 12:30 একটা বাজে আমি গেছি, তখন হঠাৎ আমি ঢুকতে বলছে মানে স্যার একটু বসুন আমি আসছি, সিএম ডেকেছেন আমাকে যেতে হবে, আমি ওখান থেকে ঘুরে আসছি, সিএম তো চলে যাবেন বাড়ি তারপরে। তা আমি না আপনি আমার ঘরে বসলেন, তা আমি বলছি না ঠিক আছে আমি আসছি। দেবতে বাড়ি ঘরটা 3 তলায়, তো ওখানে কথা বলতাম আর আপনি আগে থেকে যোগাযোগ ছিল। তাই আমি ওর ঘরে গিয়ে বসি, চাটা খাবো অল্প গল্প করবো। ওর সেক্রেটারিকে বলে কিন্তু আমাকে ইন্টারকামে ডেকে নেবে, কারণ মোবাইল টোবাইল তো নেই। তো কিছুক্ষণ পরে মিনিট 15 পরে ডিজি এসছে, এসে কোথায় গেল না সকলে আছেন দেবত ওখান থেকে পারো। তাও গেছি গিয়ে বললো ওই আরামবাগের এমএলএ আব্দুল মান্নান ও কী করতে এসছে, আমি তার জানি স্যার কথা বলেন আপনি ডাকলেন আমি চলে এলাম। তা বললে যান কথা বলে শুনুন, ও কিছু বলবেন আমি কি বলবো বলে দিচ্ছি। না এরকম ওখানে গিয়ে ওই আমাদের তো লোকাল এলসিএস সব লোকাল থানার ওসি হয়ে গেছে এখন, আমরাই তো সবাই লোকাল থানা চালাই, পুলিশের তো কিছু করার ক্ষমতা নেই। মারধর করছে, বাড়ি বাড়িতে অত্যাচার করছে, থানাতে নিচ্ছে না, আর আমার কাছে আসতে সাহস পায় না। তো আপনি এক কাজ করুন কথা শুনুন, যদি দেখেন যে জাস্ট মানে কিছু করার আছে, ইনজাস্টিস তো হয়েছে, আপনার যা করেনি আপনি করবেন, কোনো হেজিটেট করবেন না, আমি আপনার পরিচয় রয়েছি। আমি আলিমুদ্দিনকে বলে দেবেন কেউ যেন বান্ধবী না করে, আর ওসিকে বলে দেবেন যে করে সম্পর্কে অ্যারেস্ট করে। তো এই যে ডিজির বুকটা ফুলে গেল, এখনকার ডিজি পারবে? স্যার বিরোধী দলের নেতা, বিরোধী দলের একজন এমএলএ, সাধারণ এমএলএ সর্বোচ্চ ওই মান্নান না, আর মানে ও তাই বুঝতে পেরেছি, আর ওর নাম করে বললো একজন, ও তো যা করে ওখানে তো আর কিছু করার নেই, অন্য বিরোধী দলকে থাকতে হবে তো। এই হচ্ছে যেটা এই ঘটনার পর আর কখনো দেখা হয়েছে জ্যোতিবাবু? হ্যাঁ অনেকবার দেখা। কেমন ছিল আপনার সঙ্গে সম্পর্ক? আমাকে অনেক ভালোবাসছে। ওদের একটা আমাদের স্পিনিং জুট মিল আছে রাজ্য ধরপুরে, দিল্লি রোডে যাওয়ার পথে দেবেন বাদিকে ওই যে পাওয়ার ডিপার্টমেন্টটা আছে না, ডিস্ট্রিবিউশন তারপরে দেবেন রাস্তাটা স্পিনিং যাওয়ার রাস্তা ভেতরে, আর ওই বাগিয়ার থেকে যে রাস্তার ভেতরে গেছে রিক্সার দিকে যেতে ওই ভেতরেই পড়বে স্কুল। তো ওখানে মিলটা প্রায় 900 লোক কাজ করে, কংগ্রেসের আমলে হয়েছিল পোয়ামাটি স্পিনিং। আচ্ছা আচ্ছা। স্পিনিং মিলটা তখনকার মডার্ন মেশিন ছিল যাচ্ছিল, এখন সেই সুতো পাচ্ছে না, সুতো দিলেও প্রোডাকশন হচ্ছে না, ফলে প্রায় 3 বছর না 1 বছর মাইনে বাকি পড়ে গেছে, আর মিলটা আবার ঢুকছে বন্ধ হয়ে যাবে। তো ওদেরকার লোকেরা সব পার্টিকে বলেছে, অসীম নাসিবকে বলেছে দেয় না, বংশগোপাল মন্ত্রী সেও দিতে পারছে না। তো সব বলছে কি করবো, মান্নানদাকে বলে আবার কোন দিকে বলো না। আমাদের এখানে শান্তশী জাহাজি এই মান্নান তুই ওটা বলতো, আমার স্যার তো কলেজ থেকে সম্পর্ক ভালো, তুই তাদের বলে কথা বললাম, আমি কি বলবো দাদা তোমাদের মন্ত্রী তুমি তো জান না তো, সুদর্শন রায় যদি আমাকে বলছে মান্নান ভাই আপনি একবার গিয়ে বলুন তাদের, আপনাকে সবাই ভরসা করতো। আপনি কে বললে একটা হয়ে যাবে। আমি যাকে হারিয়ে গেছি সুনীল সরকার, এই দেখো ভাই মান্নান ভাই তুমি এটা করলে আমাদের কিছুটা হয়ে যাবে, ছেলেগুলো লোক করছে, আমি সিটুর লোককে বলেছি তো, সিটুর যে নেতারা দিলীপ চাই সে বলছে সব, সিটুর নেতারা আমার কাছে এলো, তাই বলতো আপনাদের মন থেকে আমি বলবো কি করে, তা বলছে না ও আপনি না বললে হবে না, আমার কি কথা, আমি একটা আমার কথা শুনবে বললো, তা আমি আর সাধারণ এমএলএ ওখানে বললো আপনি বলুন না, তারপরে টাইম গেল, যেহেতু টাইম নিয়ে অসীম দাসের তো বলেছি, অসীম দত্ত দিল না, বললো আমাদের কথা শোনেন দিল,
তা আমি গেছি তো আমার কাছে গেছি, তো অসীম একটু বুদ্ধ বাচ্চাকে ছুঁয়ে যেতাম, সব বুদ্ধ বাচ্চা টাইমগুলো করে দিত করে দেয়। আচ্ছা তা বুদ্ধ বাচ্চা নিয়ে গেল, কেন কি হয়েছে, তাই বলুন যে দেখুন ওই আমাদের স্পিনিং মিল, এই স্পিনিং মিল নিয়ে আমায় কোনো কথা বলবেন না। একটা রাফ হতে আপনার তৈরি করে দিয়ে গেছেন কংগ্রেসের আমলে, রায়গঞ্জ কল্যাণী সব আমি সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সব বন্ধ হয়ে যাচ্ছে, সব আপনার খুব ব্যাগের ছাতা মতো স্পিনিং মিল করে দিয়ে গেছেন, এখন আমাকে সামলাতে হবে, আমার পক্ষে সম্ভব না এগুলো সব। এরকম করে বললেন? হ্যাঁ ওই সব সম্ভব না। আমার শুনবেন, আপনি একটু আমার কথাটা শুনবেন তো, তখন বলুন এসছেন যখন শুনতে তো আমি, হ্যাঁ তখন একটাই করতে হবে, ওই স্পিনিং মিলটায় হ্যাঁ এখন যে কংগ্রেস আমলে হয়েছিল, এখন যদি এটা মডার্নাইজ না করা যায় তাহলে মিলটা বন্ধ হয়ে যাবে। লেবারদের 3 মাসের মতো ম্যাডে বাকি। 900 জন লেবার কাজ করে। হ্যাঁ, তখন কত লোক কাজ করে? 900 লোক কাজ করে। কতটা নেবেন? 10 কোটি টাকা। আমি অসীমবাবুকে বলেছিলাম, মীরা পান্ডে তখন সেক্রেটারি ওই ডিপার্টমেন্ট, ওই স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ। তো অসীম কি বললো, অসীম দেবে না, তোর তো হাত উপর হতে করতে জানে না, ও হাত পাততে জানে, হাত উপর করতে জানে না, চেষ্টা করতে। তাই বললো অসীম দাশগুপ্তের ব্যাপারে এরকম বলেছিলেন? আস্তে আস্তে তো দেবে, ও অর্থমন্ত্রী, তো অর্থমন্ত্রীরা এরকম খায় সব। আমি কিছুদিন অর্থমন্ত্রী ছিলাম, আমি তাই করেছি। তাহলে তো বলছি যেরকম, তখন একটু আসি মুখ দিয়ে স্যার দেখুন আপনি যদি বাজাতে পারেন। তো আমাদের পার্টির লোক বলেছে হয়নি, কাজ হচ্ছে না, কারণ আমাকে বললো আপনাকে বললাম, এই যে জানে না যে আপনি আমার বিরোধী দলের মুখ্য। হ্যাঁ এই তো গালাগালিও দেবেন আপনার, ঠিক আছে আচ্ছা, এই অসীমকে ডাকো তো। বলো অসীমকে ডাকলো, অসীম তো আমার দেখি ঘাবলে গেছে, আবার টাকা চাইবে এরকম? না মান্নান সাহেব জ্যোতিবাবুকে বলে দিল কি ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে তারা বলছে অসীম কি মান্নান সাহেব কি বলছেন, বলে হ্যাঁ ওই আমাদের সেক্রেটারি বলছেন ওটা টাকা দিলে হবে না, ওটা তোমার তৈরি হবে না, ওটা টাকা নিলে ক্ষতি হবে, আর ভাইবেল হবে না গভর্নমেন্ট। 900 লোক কাজ করবে, 10 কোটি টাকা দিলে 15 বছর যদি কাজ করে ক্ষতিটা কি? 15 বছর পরে বলছে ইকোনমিক আবার এটা বন্ধ হয়ে যাবে। তো 1500 লোক, এই 900 লোককে 10 কোটি টাকা দিয়ে 15 বছর কাজ দেবে না? ওরা হচ্ছে ক্যাপিটালিস্ট, ওদের পুঁজিবাদী বলি আমরা। আর তোমরা কি পড়লে তারিয়ে চুপটা, তোমরা সব কমিউনিস্ট আর সাম্যবাদী, তোমরা দিতে পারো, দিতে পারো না। তখন করলে কি বললো রে যত সব না, সেই কথা দেশ চলবে না, সে চলবে আমরা সকলে টাকা দিতে যাও। ভালো অসীম তার বাবার কিছু ক্ষমতা আছে নাকি, আর কোনো কারে মাথা আছে যে বলবে 10 কোটি টাকা হয়ে গেল। তো পরে মীরা পান্ডেকে দেখে বলেছেন আপনি আপনার কাজ ঠিকই করেছেন, আপনি আপনার নোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের কাজ আমরা ডিসিশন নেবো, আমরা ইমপ্লিমেন্ট করবেন আপনি। মানে মীরা পান্ডেকে ধাতাই নেই তার চারদিকে, বলে আমি শুনেছি কাজ হলো, চললো 15 বছর চলছে, এখন বন্ধ হয়ে যাচ্ছে প্রায়, আর তো কেউ দেখে। এখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আপনার কি মনে হয় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবেন? দেখুন শুভেন্দু আপসহীনভাবে লড়াই করেছে। একটা জিনিস হচ্ছে বামফ্রন্টের আমলে বলো আর যেহেতু এদের আমলে বলো, বিরোধী দলের কোনো নেতা সরকারের সঙ্গে আপোষ করে চলেনি। সত্তারদাও চলেননি, আমাদের পঙ্কজ ব্যানার্জি চলেননি, আর অনেকে আমাদের অনেকের লোক বিরোধী দলের তার যোগ্যতা না থাকা সত্ত্বেও বিরোধী দল হয়েছে চামচাবাজি করে কাটো, কিন্তু সবসময় জ্যোতিবাবুর কথাতেই চলেছে এবং খুব গর্বের সঙ্গে জ্যোতিবাবু তাকে বা বুদ্ধবাবু তাকে দাদা বলতে নিতে আনন্দ করে প্রেসিডেন্সি ছাড়তে বলে খুব করতে। কিন্তু সিপিএম বিরুদ্ধে লড়াই কোনোদিন যায়নি। সূর্য মিশ্রের যেটা প্রবলেম হয়েছিল কি, এতদিন ধরে মন্ত্রিত্ব ছিল 34 বছর, হঠাৎ এসে বিরোধী পক্ষে গিয়ে খাপ খাওয়াতে একটু অসুবিধা হয়েছিল, তার মধ্যে কিন্তু আপোষ করেনি। ওনার সাথে তো আপনার খুবই ভালো সম্পর্ক ছিল, এখনো কথা হয় সূর্য মিশ্রের সঙ্গে? কথা সবই, আবার লড়াই করেছে। সূর্য মিশ্রকে বলেছি ল্যাম্প পোস্টে বেঁধে আপনাকে পেটানো উচিত, মন্ত্রী সাহেব দাঁড়িয়ে বলেছে। আপনি বলেছেন মুখের উপর? হ্যাঁ, স্বাস্থ্যমন্ত্রী যখন বলেছে শিশুরা মারা গেছে এরকম তো হয়, অমুক তমুক, এবং অনেক শিশু মারা যায়, আপনাকে ল্যাম্প পোস্টে ধরে পেটালে যদি সন্তানরা মায়ের একটু কান্না থামে। আমি এটাও বলেছি অবশ্য, তো ওসব আমি, কিন্তু সূর্য মিশ্র আবার আমি ওর ডিপার্টমেন্টে কাজ নিয়ে গেছি, ওদের পঞ্চায়েত সমিতির সভাপতিকে নিয়ে। বলছি কি ব্যাপার, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি আমার দলের কাছে না গিয়ে আপনার কাছে চলে গেছে, এটা কি ব্যাপার? কাজ করে দিয়েছি আচ্ছা, সেটা আবার সূর্য মিশ্র করেছে, কিন্তু লড়াই করেছি বিধানসভায়, যেটা লড়াই যদি বলেন বিধানের কি কালাল দেন দিয়েছেন, কিন্তু জ্যোতিবাবুকে আমি যখন বললাম করে মানে আমি অনেকগুলো ক্ষেত্রে দেখেছি ওদের উদারতা যদি যেটা ছিল সেটা মমতা নিতে পারেনি। ও যেটা করে নাটক করে নাটক দেখাবার জন্য। আমি জ্ঞান সিং সোলপাল, আমি তখন চিফ হুইপ, ওই ইমেলের থেকে একজনকে মাইনরিটি কমিশনে দেবে, কজন 3 জন যায়, তার মধ্যে 2 জন ওদের, একটা আমাদের, এটা ইলেকশন করা হয়। তো আমি দিয়েছি জ্ঞান সিং সোলপালকে না,
আর হজ কমিটিতে দিয়েছে আব্দুল গফফার, উনি হজ টজ করেন, ওকে দিয়েছে। হঠাৎ মোতাহার হোসেনকে চিফ মিনিস্টারকে বলে নিজের নামটা ঢুকিয়ে দিয়ে করে নিয়েছে। এবার আমিন সাহেবকে মোতাহার হোসেন বলে দিয়েছে, এই চিফ মিনিস্টার বলে দিয়েছে, দেখো এটা মোতাহার হোসেন নাম এসছে, মন্ত্রী ছিল, পুরনো লোক, অনেক দিনের লোক, এককালে চাইছে, ওকে দিয়ে দেবে। যাও, যদি ও এত বুঝে দেখেননি যে এটা কংগ্রেসকে জিজ্ঞেস করতে হবে, ওই যে ও নিশ্চয়ই কংগ্রেসের সঙ্গে কথা বলেছে, ওর নামটা নিশ্চয়ই পাঠাচ্ছে, আর দিয়ে দেবে, ওটা দিয়ে দিয়েছে। এবার আমি যখন লিখে দিচ্ছি আমার নাম নেই, মানে জ্ঞান সিং সোনপালের নাম নেই। তা আমি সমস্যা করলাম, আমিন সাহেব বলে দেবো, ভাই আমার কিছু করার নেই, চিফ মিনিস্টার বললে তো আমাকে করতেই হবে। তাহলে আমি তো যেটা চিঠিটা পাঠিয়েছি, আপনি বললে হ্যাঁ আমি চিঠি পেয়েছি, পরে কিন্তু কথা হচ্ছে আমার কিছু করার ছিল না। তাহলে বুদ্ধবাবুর কাছে গেলাম, বুদ্ধ বললো যে আমি কি বলবো, আমি তো জানবো। আমিন সাহেবকে ফোন করলো। বুদ্ধবাবুর সঙ্গে কেমন ছিল সম্পর্ক খুব আপনার? ভালো ছিল বুদ্ধ, আমি খুব এমন অনেক কথা বলতেন যেগুলো কোনো বাইরে বলা যাবে না। আচ্ছা, So, অনেক কিছু বলতেন। মানে সেটা কি রাজনীতির বিষয়ে? রাজনীতি সম্পর্ক, রাজনীতিটা কোথায় যাচ্ছে বেরোচ্ছে সব বলতেন না, তো নিজের দুঃখটাও প্রকাশ করতেন, সেটা ওই আমার মধ্যে সম্বন্ধে কোনোদিন বলতেন না। তারপরে তখন করলো কি, বুদ্ধ বললো দাঁড়ান দেখি, ওই আমি বললো বুদ্ধ তুমি এক কাজ করো, সিএমের সাথে কথা বলো। তো যদি ও তখন খেতে যাবে দুপুরবেলা, তার নাম আমার দান দেখি। তা বলছে মান্নান এসছে আমার কাছে একটু কথা বলতে, তাহলে কী ব্যাপারে? তো বলে এইসব ব্যাপারে একটু কথা বলে কি জানি, ওরা আবার কি ওকে যাবো তোর মধ্যে, ওরা ডাকো এসছে, যান ডাকো। আমি গেছি, আরে কী ব্যাপার? টাইম ওই মাইনরিটিসের, হ্যাঁ মাইনরিটি আমি একে বলে দিয়েছি তো, ওই আমিন সাহেবকে বলে দিয়েছি মোতাহার হোসেনকে দিতে। তা এই বুদ্ধ তুমি এদের সব দলে কে সমানুপন্থী, কে রুলপন্থী, কে মমতাপন্থী, কে প্রিয়পন্থী, এর মধ্যে তুমি জড়িয়ে না তো। ওরা ওদের ঝগড়া করবো, তুমি ঝগড়াতে না করাতে না। আচ্ছা, আমরা আপনাকে না করাতে বলে দিই। আমাদের পার্টির প্রেসিডেন্ট হচ্ছে সৌম্যমিত্র, লিডার হচ্ছে অতীশ চন্দ্র সিনহা, আমি চিফ হুইপ। আমাদের মধ্যে যদি আমি দিই, লিডার দিয়ে অপোজিশন বা অতীশ সিনহা বা সৌম্যমিত্র ক্যান্সেল করে আমাকে চিঠি দিতে পারে, কিন্তু ক্যান্সেল করেন তা আপনি কি আমাদের পার্টি চালাবেন? আমার নিজের পার্টি আমি চালাতে পারছি না, আপনাদের পার্টি আমি চালাতে যাবো, কী ব্যাপারটা? তা আমি তখন আমি নাম দিয়েছিলাম দুটো নাম, একটা হজেরটা, একটা তো হজেরটা এখানে হয় না, আর এটা হচ্ছে তখন এটা কি কাকে দিয়েছিলেন? জ্ঞান সিং সোনপাল, রাইট চয়েস, লিঙ্গুইস্টিক মাইনরিটি একটা আছে, তো কাকে মোতাহার হোসেনকে আমি দিতে বলেছেন, আপনার পার্টি থেকে দেননি? না দিইনি। আচ্ছা লোক তো, লোভী লোক তো, আমাকে বললো পার্টি চাইছে, আমি সেই জন্য ওর কথা দিয়ে করে দিয়েছি। তো ঠিক আছে, গেজেট হয়ে গেছে, কিছু করা যাবে না। বুদ্ধ তুমি এক কাজ করো, আমাদের একটা মেম্বারকে এমএলএকে রেজিস্টার করে দাও, দিয়ে ওই জায়গাতে জ্ঞান সিং সোনপালকে দেবে। আর যতদিন আমি বা তুমি কোনতে থাকবে, জ্ঞান সিং সোনপাল যদি এমএলএ থাকে তাকে রেখে দেবে, কোনোদিন তাকে বাদ দেবে না। আপনার সামনে এরকম বলে দিলেন? হ্যাঁ, আচ্ছা, এবার একজনের নাম বলবো, সেটা হচ্ছে হুমায়ুন কবির, বাবরি মসজিদের সম্বন্ধে যত কম কথা বলবো তত আমার ভালো, আমার মুখে আমি উনি তো একসময় কংগ্রেসে ছিলেন। আমি কোনো কথা বলবো না, আমি ওর সম্বন্ধে কোনো কথা বলবো না, আমি ওর সম্বন্ধে পক্ষ বলতে বিপক্ষ বলতে না, এগুলো নিয়ে আমাকে আলোচনার মধ্যে টাকা। এই যে মানে ধর্মটাকে তুলে, ধর্মের জিগির তুলে একটা রাজনীতি করা, এটাকে আপনি কি চোখে দেখেন? আমি ধার্মিক লোক, আমি ধর্মকে সর্বান্তকরণে মেনে চলি। আমি যে হিন্দু বাড়িতে থেকেছিলাম, যাদের জায়গা থেকে বাড়িটারি করছে সবজি, আমি রোজার মাসে তাদের বাড়িতে থাকতাম, তারা দিনের বেলা রান্না করতো না আমাকে, আমি খাবো না বলে দিনের বেলা রান্না করতো না, ওই কোনো রুটি খেয়ে তো রোজার জন্য রাত্রিবেলা সব মাছ মাংস সব হতে, ভোরবেলা আমার জন্য রান্না করে রাখতো, যারা খাওয়া দাওয়া। তো তাতে তো আমার কোনো অসুবিধা হতো না। আমি শিশির অধিকারী একসঙ্গে এমএলএ হয়েছি 82 সালে। আমি 6 তলা একটা 7 তলা একদিনের জন্য একটা ঘর পেয়েছিলাম, 2টো রুম, একটা বাথরুম, একটা স্যুট পেয়ে গেছে, একদিনের জন্য থাকতে দিয়েছিল। ঘর তো অ্যালট হয়নি, তা আমি ঘরটা ছেড়ে আর ছাড়ছি না। স্পিকার অনেকবার বলছে এর না, তখন কোনো স্পিকার ওখানে শিশির অধিকারীকে ঢুকিয়ে দিল। শিশির অধিকারী বললো দেখ তুইও নামাজ পড়িস, আমি একটু জুটিজো করি, তোর অসুবিধা হবে। তা আমি নেই, গাড়িতে যেতে হবে, কলকাতা কমাসি হোটেলে থাকি, যতদিন এমএলএ আমি তো হোটেলে থাকি, এখন হোটেলে থাকবো, তুই থাকে। আচ্ছা, এখন যে নেতাদের বাড়িতে, নেতা মন্ত্রীদের বাড়িতে টাকার পাহাড়, তাদের অনেকের বাড়ির থেকে টাকা, ক্যাশ টাকা উদ্ধার হচ্ছে, তো আপনার এগুলো দেখে দুঃখ লাগে না? আমার দুঃখ লাগে না, কারণ আমি তো আনন্দে থাকি যে আমি এই সময় তুলে আছি। এখন রাজনীতির খবর রাখেন না? রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন? রাজনীতি ভেরি মাচ। এখনো পার্টি অফিসে যান রেগুলার? পার্টি অফিস তো রেগুলারই বসে আমি, এবং আমি ইলেকশন ডিক্লেয়ার আগে বলতে এই বনগাঁতে, ব্যারাকপুরে, যে হাওড়াতে বিভিন্ন জায়গায় মিটিংও করেছি। আমি সব কিছু ছবি বই সব যাই। আমি তো পার্টি চাই না, আমি তো কংগ্রেস ছাড়িনি, ছাড়বো না কোনো। আজীবন কংগ্রেস করে যাবেন? চেষ্টা করবো, মানে পার্টি থেকে তাড়িয়ে দিলে তো তারপর অতুল লোকসকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, ব্রিটিশ সাংবাদিক, কংগ্রেসে আপনার এখন পজিশন কি? বলে এমওভি। বলে এমওভি মানে মোস্ট অর্ডিনারি ভলেন্টিয়ার।
তা আমিও তাই মোস্ট অর্ডিনারি ভলেন্টিয়ার, তো ওটা থেকে আমাকে তাড়াতে পারবে না। 2016 সালে আপনি ছিলেন সিপিএম এর সাথে জোট করার কাণ্ডারি, এবার সেটা হলো না কেন? দেখুন, অনেকে অনেক রকম ইকুয়েশনে চলে, আমি তো চলিনি। জোট করার আগে অনেকে বলেছিলাম আমি জোট হলে দাঁড়াবো না, তারপর আবার তারা জোট হলে দাঁড়াবো। আবার সূর্য বিশ্বকে জড়িয়ে ধরে বললো আগামী দিনে চিফ মিনিস্টার। হ্যাঁ, আবার তারা বিরুদ্ধে করে। এটা আমি তো দ্বিচারিতা করি না, আমার একটা কন্ডিশন আছে, একটা জিনিস দেখাবেন যে আমি যেটা বলেছি তারপরে তার থেকে কন্ট্রাডিক্ট করেছি। হ্যাঁ, আমি সিপিএম এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে চেয়েছিলাম, কারণ মমতাকে নিয়ে আসতে চেয়েছিলাম, সিপিএম এর অরাজকতা বন্ধ করার দরকার। সব জায়গায় না হলেও কিছু কিছু জায়গায় এমন করেছিল, সেগুলো তো অন্যায় করেছিল। হ্যাঁ, তো সেগুলো তো প্রতিবাদ করার দরকার ছিল, প্রতিবাদ করেছি। এবং সেটা বলেই করেছি কেন করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে চার্চিল আর স্ট্যালিন যদি জোট না করতো তাহলে বিশ্বের অবস্থা এই অবস্থা, তো শান্তি আসতো। তখন দুজনকে হাত মিলিয়েছে স্বৈরাচারীকে দমন করার জন্য। চার্চিলও কোনোদিন ক্যাপিটালিস্ট নেই, আর এই কমিউনিস্ট নেই, আর স্ট্যালিনও কোনোদিন ক্যাপিটালিস্ট নেই। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করছেন, আবার নিজেরা জিনিস করেছেন। আমি সেই জন্য চেয়েছিলাম যে সিপিএম তাড়ানোর দরকার, কিন্তু আমি যে একটা উন্মাদ হারমাদকে তাড়া থেকে একটা উন্মাদ দিকে নিয়ে আসতে বুঝতে পারি, একটা কেউটে সব ঘরে নিয়ে আসতে বুঝতে পারিনি। তো সে এসি করলে তো আমার পার্টি অফিস দখল করে নিল, হারামবাগ আবার কংগ্রেসের অফিস, অতুল ঘোষ কংগ্রেসের মধ্যে দখল করেনি, বিধান রায় গেছেন, নেহরু গেছেন, ইন্দিরাজি গেছেন, সেই অফিস গায়ের জোরে দখল করে নিয়ে এখন দোতলা করে নিয়েছে নিজস্ব জমি মধ্যে। 10-50 যাচ্ছে খাজনা দিয়েছে, মুখ্যমন্ত্রী আগে বলতে খাজনা দিয়েছি, চিঠি দিয়েছে, উত্তর নেই। কংগ্রেস অফিসগুলো দখল করে নিয়ে নিল। মুসলিমদের মসজিদ আছে, যে মুসলিমদের মুখ্যমন্ত্রী হওয়ার পরে গুলি চললো দক্ষিণ চব্বিশ পরগনায়, মুসলমান মেয়েরা বিদ্যুতের দাবিতে আন্দোলন করছে, তাদের নাসিরুদ্দিন বলে ওর পঞ্চায়েত সমিতির সদস্য, তাকে তাকে যে কারণে পড়ে সে একজন এমএলএ ওর ঘনিষ্ঠ নেত্রীর বিরোধিতা করছে, জমি জমা দখল করছিল, জবরদখল করছিল, সেই জন্য তাকে থানায় তুলে নিয়ে পিটিয়ে মেরে দিল। আজও তার বিচার হলো না, আমি সিবিআই ইনকোয়ারি করালাম, কিন্তু সিবিআই ম্যানেজ করে ফেললো টাকা পয়সা দিয়ে, গেট সেটিং করলে থাকবে। আমি দেখলাম যে নেত্রীকে আমি চেয়েছিলাম সে নেত্রী হলো তোমার কংগ্রেসকে যদি শেষ করতে চাইতে না, রাজ্যটাকে শেষ করতে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনকে সমর্থন করেন? আমি সিঙ্গুর আন্দোলনের সময় ছিলাম, কারণ আমি বুদ্ধবাবুর যে অ্যারোগেন্সি সেটা প্রথম তো লড়াই করেছিলাম আমরাই, আমি সুব্রত মহাজি সবাই, তখন তো এরা কেউ ছিল না। নন্দীগ্রামে তো প্রথম প্রিয়রঞ্জন দাস মিশ্রে আমরা গেছিলাম জানুয়ারি মাসে, 1 জানুয়ারি, যেদিন রাস্তা কেটে দিচ্ছিল, তখনও শুভেন্দুও ছিল না, শুভেন্দু তো তারপরে নামলো। তোমার শুভেন্দুর লড়াইটা এত তীব্র করেছিল সেখানে যে আমরা যে অধীর চৌধুরী প্রায় 80 গাড়ি না কত গাড়ি রিলিফ নিয়ে যাচ্ছে, সব শুভেন্দুর হাতে দিয়ে দিচ্ছে, তুমি দাও, তাতে এত বিশ্বাস করেছিল, তো শুভেন্দুর কিছু করার ছিল না। আচ্ছা, ইউপিএ থেকে সিপিএম সরে যাওয়ার পর আপনার কতটা রাগ হয়েছিল? যথেষ্ট রাগ হয়েছিল। আমি মনে পড়ে সিপিএম বিরোধী ছিলাম, কিন্তু আমি বিজেপির সংবাদ নেতাকে প্রতিরোধ করার জন্য আমি মনে করেছিলাম যে সিপিএমের সাথে আমাদের অ্যাডজাস্ট করুন। এটা হয়েছিল তো 71 সালে গিয়েছিল, 70 সালে কংগ্রেসের যখন ভাঙ হলো, আদি কংগ্রেস নব কংগ্রেস হলো, সিন্ডিকেট ইন্ডিকেট ভক্ত, নব কংগ্রেস আদি কংগ্রেস, তখন কিন্তু আমাদের মেজরিটি ছিল না। আচ্ছা, তখন কিন্তু সিপিএম এর আমাদের বিরোধিতা করতো, এখানে বাংলা বন্ধ করেছে, সবকিছু করেছে, কিন্তু ওখানে পার্লামেন্টে আমাদের সাপোর্ট দিয়েছি, ব্যাংক জাতীয়করণে সাপোর্ট দিয়েছি, আমাদের রাজনহত্যা বিলের সাপোর্ট দিয়েছে, সব ক্ষেত্রে সাপোর্ট দিয়েছে, গভর্নমেন্টকে টিকিয়ে নিয়েছিল, কারণ তারা মনে করছিল ওই স্বৈরাচারী শক্তিকে দমন করতে হবে। সেই সিপিএম আবার পরে পাল্টি খেলো, 77 সালে তারা তাদেরই নিয়ে এলো। একটা রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী যেটা করতে যাচ্ছে সেটা মানে আমি ফ্যাসিজমের একটা চূড়ান্ত পর্যায়ে গেছি। মুখ্যমন্ত্রী সারা পৃথিবীর খবর জানে, রাকেশ রোশন নেই, চাঁদেকেশ্বর জানেন, কিন্তু তার শিক্ষামন্ত্রীর ঘরে এত টাকা কেন পাওয়া যাচ্ছে জানে না, তার মন্ত্রীদের ঘরে এত টাকা কেন পাওয়া যাচ্ছে না। তিনি বললেন যে যখন নারদা স্টিং অপারেশনে বললেন যে আমি যদি আগে জানতাম এদের নমিনেশন দিতাম না, তারপর কেরম ইলেকশনের পরে তাদের সবাইকে মন্ত্রী করলো। এই তো মুখ্যমন্ত্রী বিচারিতা তার মানে রেকর্ড করে ফেলেছেন, ভণ্ডামি করাতে, নাটক করাতে। সারা পৃথিবীর খবরও জানে, পার্লামেন্ট হামলা হয়েছে উনি আগেই জানতেন, কিন্তু উনি জানতেন না তার দলের মন্ত্রীরা কে কি টাকা নিচ্ছে, তার দলের মন্ত্রীদের বাড়িতে টাকা। একটা কথা বলেছেন মন্ত্রী, মুখ্যমন্ত্রী বলেছেন যে তার মন্ত্রীর বাড়িতে এই যে টাকাটা ছিল এটা তার অর্জিত অর্থ পড়েছে, তা বলেন 50 কোটি টাকা তো অর্জিত অর্থ হতে পারে না। সেটা তো একটা যুক্তি দেবে, কেন শোনেন না কি হয়েছে, তাই না, কি হয়েছে অন্ধকারে আমি দেখতে পাইনি, একটা মন্তব্য করেছেন না, তো বলবার নেই কিছু, সবার ব্যাপারে উনি জানতেন, আগেই উনি জানতেন। শেক্সপিয়ার আর কিটস একসঙ্গে বসে নোবেল প্রাইজের কথা বলেছেন, উনি সবই জানতেন।
উনি জানতেন না গান্ধীজি নেতাজিরে করছেন, আর ভাইপোটা সেরকম হয়েছে, সেও এমনভাবে কথা বলে যেন হচ্ছে এটা এটা হ্যাঁ অমুক তমুক, তোর পিসির যে কথা বলছে সেটা বল, যেটা কি করে হলো, বঙ্কিম দা বলে ফেলেছে বলে অন্যায় বলেছে, আর তুই করে পিসি কি হচ্ছে গিয়ে ডহর কোথায় বাবু, ডহর বাবু কোথায়, ডহর বাবু কোথায়? হ্যাঁ, সিধু কানু ডহরের নাম হচ্ছে ডহর বাবুর বাড়ির লোকেরা আসেনি। নতুন নতুন আবিষ্কার, ধরনী, আমরা তো ধরনী জানি না, সরণী জানি, ধরনী, অভিনন্দন জানি, সুনন্দন, এসব নতুন নতুন বাক্য শিখতে হচ্ছে। এটা একটা উন্মাদ মুখ্যমন্ত্রী নিচ্ছে। আচ্ছা, একটা সময় তো শোনা গেছিল যে সোনিয়া গান্ধী নাকি ভয় পাচ্ছেন যে আপনি গনি খান চৌধুরীকে নিয়ে বিজেপিতে যোগদান করবেন, এটা কি সত্যি? বরকতদার প্রতি অবিচার তো হয়েছে কংগ্রেস থেকে, অস্বীকার তো করে লাভ নেই। বরকতদা বছর পর বছর জিতেছে, তাকে কেন্দ্রীয় মন্ত্রী আর করলো না। ইন্দিরাজি মারা যাওয়ার পর ওই কিছুদিন তারপর প্রোগ্রাম ইউনিভার্সিটির নাম করা অবস্থা মন্ত্রী, তাকে মন্ত্রী করলো না। যারা হেরে যাচ্ছে তাদের রাজ্যসভা মেম্বার করে মন্ত্রী করছে, সিএসিটা অন্য জায়গাতে নিয়ে গিয়ে মন্ত্রী করছে, কিন্তু বরকতদাকে মন্ত্রী করলো না। মরে যাওয়া পর্যন্ত বরকতদার মন্ত্রী হতে পারে না, অথচ বারবার তারপরে জিতেছে। 84 সালে জিতেছে বরকতদা, 89 সালে জিতেছে, 91 সালে জিতেছে, 96 সালে জিতেছে, 91 সালে, 2001-এ জিতেছে, 2005-এ জিতেছে, 2004 না 99 জিতেছে, 98 জিতেছে, 99 জিতেছে, 2004-এ জিতেছে, 7বার 8বার জিতলো, তারপর তাকে আবার মন্ত্রী করলো না। আর যে কোনোদিন জেতেনি রাজ্যসভার মেম্বারে, অন্য রাজ্য থেকে রাজ্যসভার মেম্বারে তাকে মন্ত্রী করে, তো অবিচারটা হয়েছে বরকতদার উপরে। আমি নিজে দেখেছি বরকতদার কাছে ভিপি সিং গেছে, আমি আমার সুমনদা নিজে দেখেছি, যে তাকে বলছে আপনি আমার দলে যোগ দিন, আপনি চলে আসছেন, আপনাকে আমি রেলমন্ত্রী করবো। বরকতদা আচ্ছা ঠিক আছে পরে বলবো বলে এড়িয়ে গেছে। তারপর আমার চলে যাওয়া বলছে, দেখলে কি বলছে সুমনদা, ঠিক আছে দেখছি বলে অটোমেটিক ব্যক্তি বলেছি যে আপনার মতো লোক লোকসভায় দাঁড়াতে হবে না, রাজ্যসভায় দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনি রেলমন্ত্রী হবেন। আপনাকে নমস্কার, আপনি আমাকে দেখাচ্ছেন, ধন্যবাদ আপনাকে, আপনি আমার কথা ভেবেছেন। আচ্ছা, এই যে লোকটা এত ত্যাগ স্বীকার করলো, তার পেয়েছে, দাম পেয়েছে। কখনো কখনো বরকতদার ক্ষোভ হয়েছে, দীঘা রেল লাইন করবে বলে দীঘাতে করেছে, তার ওখানে গেস্ট হাউস করলো, গেস্ট হাউসটা মন্ত্রিত্ব চলে যাওয়ার ভেঙে চলে গেলো। আমি যাচ্ছি, আমাকে নিয়ে গেছে দীঘার থেকে, গেলি যেতে শিশির অধিকারী বাড়িতে বৌদি রান্না করে পাঠিয়ে দিতে সব, তো তার মধ্যে যেরকম ওই রান্না ভুয়া চক্কর দিয়ে খেয়েছে, সবজি চক্কর দিয়ে খেয়েছে ওখানে বাড়িতে, শিশির অধিকারী বাড়ি থেকে রান্না পাঠাতো, ও খেয়েছে, আমি একা খাইনি, ও খেয়েছে ওর সঙ্গে। তো আমার পাড়াতে খুব ভালোবাসতাম। তো বলতে যাই আমি চলে গেলে মন্ত্রী চলে, গেস্ট হাউসটা ভেঙে দিল, ওটা কি দোষ করলো? এদেরকে মানুষ ক্ষমা করবে? বরকতদার যেখানে পশ্চিমবাংলার ডেভেলপমেন্টে ওরা বাধা দিচ্ছে, প্রতিবাদ করেছে, সেটাকে অনেকে ভেবেছিল ওদের বিজেপি চলে গেছে। হ্যাঁ, এটা ঠিক, বরকতদা মহাজোটের কথা বলেছিল সিপিএমকে তাড়াতে হবে বলে, সে হয়েছিল বিজেপিকে নিয়ে, সেই জন্য হচ্ছে আমাকে কাজে লাগাতে সবসময়। এমনকি যদি অর্জুন সিংরা সুরেশকুণ্ডে বিআইসিসি অধিবেশন বসাচ্ছে, ওই যে ওআইসিসি অধিবেশনে বিক্ষোভ দেখাবে, গেটে ধর্নায় বসবে মাখনলাল ফতেদা, রামচন্দ্র রথ, আমাদের যুব মঞ্চের প্রেসিডেন্ট সঞ্জয় গান্ধী বলে, এরা সব মিলে, আরও অনেক সব ছিল, অর্জুন সিং বোধহয় ছিল, আর সব, আর অর্জুন সিং ছিল এর সঙ্গে। তা ওখানে বরকতদা যারা চেয়ার দিয়েছে তো বসতে পারবে না, রুমিদি পালিয়ে যাচ্ছে, আমি যেতে পারবো না, ভাই আর কে আমি বলতে পারবো না। সুমেনদা বললো তুই যদি পারিস ম্যানেজ কর। ডাস থেকে আহমেদ প্যাটেল, তারিক আনোয়ার, গোলাম রাজার, আনন্দ শর্মা, অস্কার ফার্নান্ডেজ সব দেখছে যে মান্নান বরকতদা উঠছে, এবার মান্নান তার পাশে বসে আছে, নিচে হচ্ছিল বরকতদা যাচ্ছে, বরকতদাকে বসাবে, ওখানে শব্দ হচ্ছে, আমি বরকতদাকে দিয়ে সোজা বেরিয়ে চলুন, দেখ অর্জুন সিং ডায়াসে বসে আপনি এখানে বসুন, চলুন ফতেদুল্লাহ রহমান ডাকছে, আপনি চলুন, আপনি চলুন। আর কোথায় ছিলেন আপনার, যদি বরকতদাকে মন্ত্রিত্বকে ছবি হলো, আপনার তো একবারে বললেন, আজকে বড় বড় সাজছে তো নরসিংহদা প্রধানমন্ত্রী বিয়ে গেছে, সেই খবরের কাগজে একদম দিল্লির সব কাগজে পশ্চিমবঙ্গের আনন্দ যাচ্ছে, আমার পা থেকে মাথা পর্যন্ত ছবি, আর বরকতদার ছবি দিয়ে ফার্স্ট পেজে দিয়ে গেল নিয়ে। তো বরকতদা যখন এরকম প্রবলেম হতো, গোলাম নবী আজাদকে পাঠিয়ে তখন থেকে চাচ্ছে, কলকাতা এসে ওখানে বারবিকিউ হোটেলে উঠলো, ওটা মানে রেস্টুরেন্টে খেতে বসে ডাকছে, সুলতানকে দিয়ে আমাকে ডাকাচ্ছে আবু বরকত আতাউল গনি খান চৌধুরী, নামটা ইন্টারেস্টিং। তো সেই হিসেবে আমার খুব ভালোবাসে, ছেলের মতো বাসতে, সেটাও সুমেনদার জন্য। আচ্ছা, আপনি তো এত বছর ধরে রাজনীতি করছেন, আপনার কি মনে হয় বাংলার রাজনীতির চাণক্যকে? প্রণব মুখার্জি? এসব মুকুল টুকুল বলে এসব ফালতু সব রিপোর্টারদের তৈরি, এসব কেউ কিছু নেই তার কাছে, নেই বিদ্যে, নেই পেটে বিদ্যে না, তাহলে চাণক্যটা কে, কোন রাজ্যের আগে ছিল সেটা বলুন না, সব
কিভাবে তারা এখানে এলো বলতে পারবে সব, চাণক্য চাণক্য সব সব ভাই রাজনীতিতে পড়নটা বুঝতেন ভালো, কাকে কিভাবে জব্দ করতে হবে, কাজ কি আমি একজনের নাম বলবো যার প্রভাব আপনার জীবনে রয়েছে, রাজীব গান্ধী। তার মৃত্যুদিনটা আপনার মনে আছে? সেদিন আমার ইলেকশন তার আগের দিন শেষ হয়েছে 20 মে নাকি 21 মে, সেদিন শেষ হয়েছে। দিনের বেলা সব ইলেকশন শেষ হয়ে গেছে। রাজীব গান্ধী তার আগে এখানে আসার কথা ছিল, হেলিকপ্টার নামতে পারলো না, কারণ সাইড সিন দেখতে করতে সোজা এয়ারপোর্টে চলে যায়। প্রিয়দাও এখানে এসেছিল, এখান থেকে হাওড়া নিয়ে যাবে বাই রোড, আমার কিছু রাস্তাটা হয়ে যাবে, কিন্তু প্রিয়দাও যেতে পারলো না ওখানে। তব চলে গেলাম আমি এতে, ওই নামতে পারলো না, এয়ারপোর্টে গিয়ে বসে আছে রাজীব গান্ধী। তারপর এয়ারপোর্ট থেকে আবার তখন ওখান থেকে গাড়ি করে নিয়েছে, অজিত বাজার টালা পার্কে মিটিং হচ্ছে করলো। তখন আমার দেখি বলে মানলাম মেরা कोई कसूर नहीं था, हम तो हेलीकॉप्टर नहीं, मैंने देखा हेलीकॉप्टर ऊपर से घूम के आया, ट्राई किया, মানে লাইটিং লাইনের অন্ধকার হয়ে গেছে তো সেই জন্য এখানে রিস্ক নেয় না। তা আমি সেরকম বলেছি, আমি পরে তোর ওখানে বিজয় উৎসব পড়েছে তাতে তুমি চ্যালেঞ্জ নিয়েছে। সিদ্ধার্থ তখন আমার খুব সাপোর্ট দিয়েছিল, আমি যতই সিদ্ধার্থ সমস্ত ক্ষেত্রে আমাকে সাপোর্ট দিয়েছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতেও তো আপনি ডাক পেয়েছিলেন, গেলেন না কেন? তা আমি গেলাম না, ওই ওসব মাঝখানে থাকতে পারে না, আমার শরীরের সেই অবস্থানে। তারপর যখন এখানে গঙ্গাসাগর হচ্ছিল আমি গেলাম, আমার টোকন কিছুদিন একদিন গিয়ে ওখানে যখন স্টার্ট দিচ্ছে করে দিয়ে আমি সন্তোষ পরে গেছি, কারণ আমি যাওয়ার চক্কর থেকে এসতাম গেছি, ও ওদের চিল্লা কন্ট্রোভার্সি এসো তোমরা ঘোরা। একটা শেষ প্রশ্ন করব আপনাকে। 15-16 বছর থেকে আপনি রাজনীতি করছেন, রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, বিয়েও করলেন না, বন্ধু পেলেন রাজনীতিতে একজনও? অনেককে পেয়েছি, অনেকে মরে গেছে, অনেকে আছে আমার বয়সে, হয়তো অনেকে নেই, বন্ধু অনেক পেয়েছি। অনেক পেয়েছেন? আর বন্ধু আমি যার বাড়িতে ছিলাম সে তো বন্ধু ভাগ্য না হলে তো আমি এই বাড়ি করতে পারতাম না। পেয়েছি তার বাবা মাকে একদম মা বলে বলতে হবে, অনেক বন্ধু পেয়েছি। বাচ্চা গোষ্ঠ আমার একদম অন্তরঙ্গ বন্ধু ছিল। তো এইসব হয়েছে 15 জানেন গেছে খেয়েছেন। বয়স তো 80 দোরগোড়ায়, এখন সময় কি করে কাটে? সময় ঠিকই কেটে যায়, সময়টা 24 ঘন্টা সবারই জন্য, 24 ঘন্টা কাটানোটা তো এমন কিছু ব্যাপার না। কেটে যায় পার্টির কাজ করে, পড়াশোনা করে। অনেকে থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আড্ডা স্টেশনের সকল দর্শককে জানাচ্ছি যে আজকের এপিসোড নিশ্চয়ই ভীষণ স্পেশাল ছিল, আমার কাছে তো বটেই, আপনাদের কাছেও নিশ্চয়ই। তাই আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্টে, আর অবশ্যই সাপোর্ট করবেন আড্ডা স্টেশন। আপনাদের যদি আমাদের কাজ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ সো মাচ।